অপরাহ্ন। আজকের এই বিশেষ সাহিত্যের আসর বা আড্ডায় আপনারা যারা এসেছেন সকলকে পূর্ব পশ্চিম এবং প্রভা কৈতান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রভা কৈতান ফাউন্ডেশন, যার প্রতিষ্ঠা বিশিষ্ট সাহিত্যিক সমাজসেবী প্রভা কৈতানের হাতে, তার আদর্শ এবং তার যে কর্মপন্থা সেইটাকে অনুসরণ করে দীর্ঘদিন ধরে সারা ভারতবর্ষ জুড়ে নানা রকম কাজ করে যায়। সাহিত্য, সংস্কৃতি, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ভাষা নিয়ে তাদের নানাবিধ কাজ চলেই থাকে। সেই প্রভা কৈতান ফাউন্ডেশনের একটি উদ্যোগ আখার যে উদ্যোগটি, সেটি সাহিত্য বিষয় নিয়ে, সাহিত্য ভাষা নিয়ে ভারতবর্ষের নানা প্রান্তে সমস্ত ভাষা নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে। আখর বাংলা যে উদ্যোগ, সেই উদ্যোগে আমরা কলকাতায় পূর্ব পশ্চিম সহযোগী হিসাবে প্রতি মাসে একটি করে সাহিত্য বিষয়ক আলোচনা বা কোনো পুস্তক প্রকাশ বা যে কোনো ধরনের সাহিত্যের প্রসারে এবং প্রচারে সহযোগিতার কাজ করে চলেছে। আজকে আমরা সেই সাহিত্যের আড্ডায় বা আলোচনায় পেয়েছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় জনপ্রিয় সাহিত্যিক মাননীয়া জয়া মিত্র মহাশয়কে। তাকে আমরা স্বাগত জানাই। তার সঙ্গে আছেন আর এক আমাদের সকলের প্রিয় উদীয়মান সাহিত্যিক, মিডিয়ার খুব গুরুত্বপূর্ণ মানুষ কল্লোল লাহিড়ী, তাকেও স্বাগত। জয়া মিত্র একটি বিশেষ নাম আমাদের সকলের কাছে, যার সাহিত্যের সকল ধারায় অবাধ বিচরণ। তার লেখা হন্যমান, যেটি আনন্দ পুরস্কার পেয়েছে, এবং আরো অসংখ্য উপন্যাস, শৈবা কথন, তার পরিবেশ নিয়ে লেখা জলের না ভালোবাসা। আমরা মিডিয়াতে বা লেখা প্রতিনিয়ত তার লেখা আমরা পাই, কারণ তিনি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। জয়াদির সেই কলেজ জীবনে যে রাজনীতির সঙ্গে জড়িয়ে যাওয়া এবং দীর্ঘ 4 বছর তিনি কারাবাস করেছেন, তার সেই শিহরণ জাগানো, আমাদের তার সেই কথা পড়লে বা জানলে আমাদের মধ্যে শিহরণ আসে। সেই যে মানুষের জন্য তিনি কাজ শুরু করেছিলেন, এখনো প্রতিনিয়ত তিনি আসলে মানুষের জন্যই কাজ করে যাচ্ছেন। সমাজ এবং পরিবেশ নিয়ে, মানুষের অধিকার নিয়ে নিয়মিত লেখালেখি তার বেরোয়। এবং আজকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সবার জন্য অনেকে হয়তো পেয়ে গেছেন, যে সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন উনি শিশুদের জন্য। 4-5 জন বন্ধু বইটির জন্য আজকেই সেটি ঘোষণা হয়েছে। এবং আজকে আমাদের সত্যি খুব আনন্দের দিন, আজকেই জয়াদিকে আমরা পেয়েছি এবং এই খবরটা কল্লোল দাই আমাকে দিয়েছেন। কল্লোল লাহিড়ী, যিনি সিনেমার অধ্যাপনা করেন, চলচ্চিত্র নিয়ে সারাদিন কেটে যায়, স্ক্রিন রাইটার। তার ব্লগ পড়লে আমাদের দারুণ দারুণ উত্তেজনা হয়। তার সুন্দর গদ্য, ইন্দুবালা ভাতের হোটেল অনেকেই পড়ে নিয়েছে। বাবার ইয়াশিকো ক্যামেরা, তার স্মৃতির কথা, খুব সুন্দর লেখা। আর আরেকটি উপন্যাস গোরা নকশাল, এগুলো সব আমাদের, আপনি অনেক দিন থেকে প্রশংসাটাই, যেটা একটু আসেন সামনে জয়াদিকে একটু উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য। উপাসনা সরকার জয়া মিত্রকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবেন। অনেক ধন্যবাদ উপাসনাও আমাদের কবিতা চর্চা করেন। আর আমি ডাকবো আর এক কবি, আমার প্রিয় কবি লেখক তন্ময় চক্রবর্তী। কল্লোল বাবুকে একটু যদি উত্তরীয় পড়িয়ে দেন। তন্ময় চক্রবর্তী। তো আমি এবার মাইক্রোফোন কল্লোল বাবুর হাতে তুলে দেবো। সরাসরি আমরা অনুষ্ঠানে চলে যাব। সকলকে আরেকবার ধন্যবাদ জানি। আমরা মূল অনুষ্ঠানে আজকে যেটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি আমি এবং আমরা সবাই, এই জায়গাটায় বলতে আসা, এই প্রভা কৈতান ফাউন্ডেশনের উদ্যোগের, এটা আমার কাছে একটা আলাদা গুরুত্ব রাখে। একজন লেখক হিসেবে যেমন,
একজন মেয়ে হিসেবে সেরকম। এই ভদ্রমহিলাকে আমি দেখেছি একটা অনুষ্ঠানে, ওর ডাকা একটা অনুষ্ঠানে উনি একটা প্রতি বছর ওম্যান অফ দ্য ইয়ার পুরস্কার দিতেন। আমার এখন আর সালটা মনে নেই যেই সালে আমাকে ডেকেছিলেন ওরা। তো সেবার কিন্তু ওকে সামনাসামনি দেখেছিলাম। আর তার আগেও আমাদের মতো যারা একটু আলাদা রকমভাবে বাঁচার চেষ্টা করছি, তো আজ থেকে প্রায় 12-13 বছর আগে সেটা আরও কঠিন ছিল। সেই সময় প্রভাকরিতানের নামটা আমাদের কাছে একটা মিথের মতো ছিল, যে একটি রক্ষণশীল পরিবারের মেয়ে, তিনি নিজের মতো বাঁচব বলে নিজের গলার হার বিক্রি করে দিয়ে সম্পূর্ণ একার উদ্যোগে প্লেনে করে বিদেশে চলে গিয়েছিলেন এবং সেইখান থেকে নিজের পড়াশুনো শেষ করে আত্মবিশ্বাস সহ ফিরে আসেন। পরবর্তীকালে চেম্বার্স অফ কমার্সের সম্ভবত একমাত্র মহিলা চেয়ারপারসন আর লেখক তার সঙ্গে। তো ফলে তার নামাঙ্কিত একটা উদ্যোগ, সেখানে বিশেষ করে আমার বন্ধু এই নাট্যগোষ্ঠী পূর্ব পশ্চিম, এদের এই দ্বিমুখী আকর্ষণ, এটা আমাকে একটা আলাদা রকম আনন্দ, সার্থকতার বোধ এটা দিয়েছে। সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। নমস্কার। মানে ভাবাই যাচ্ছে না যে এটা একজন সাহিত্যিকের পক্ষে প্রচন্ড গর্বের এবং সম্মানেরও আর কি। জয়াদির সাথে আমার পরিচয় 2017। তারপর থেকে যতবার জয়াদির সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে, আমরা আড্ডা দিয়েছি, আলোচনা করেছি এবং সেই আলোচনা সবসময় হয়েছে আমাদের নানা রকম বিষয়কে নিয়ে, সাহিত্যকে নিয়ে, সিনেমাকে নিয়ে, গল্পকে নিয়ে, বেঁচে থাকাকে নিয়ে, নদীকে নিয়ে। কিন্তু জয়াদির সাথেই প্রথম মনে হয় যেটা আমরা সামনাসামনি মুখোমুখি বসে আমরা আমাদের অনেকের সাথে আর কি যে আড্ডাটা আমরা শেয়ার করে নেব। আমি জানি না আপনাদের কতটা ভালো লাগবে, কিন্তু আমার আজকে প্রচন্ড ভালো লাগছে যে ব্যক্তিগত আড্ডাটা যখন সমষ্টির মধ্যে ছড়িয়ে যায় এবং আরো অনেকে একসঙ্গে সেই আড্ডার সাথে যুক্ত হয়ে পড়ে। আমি শুরু করব জয়াদির একটা কবিতা দিয়ে, কারণ আমরা যেটা আমি জয়াদিকে বারবারই অনুযোগ করি, যখনই জয়াদির সাথে কোনো অনুষ্ঠানে যাই তখনই আমি দেখি যে জয়াদিকে বেশিরভাগ সময় পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সমাজকর্মী, পরিবেশ বান্ধব। সেখানে কোথাও যেন সাহিত্যিক জয়া মিত্র, হ্যাঁ হনুমানের লেখিকা, সাহিত্যিক জয়া মিত্র এবং কবি জয়া মিত্র হারিয়ে গেছেন একদম। জয়া মিত্র খবর কাগজে প্রবন্ধ লেখেন, জয়া মিত্র নদী নিয়ে কথা বলেন, জয়া মিত্র মানুষ নিয়ে কথা বলেন, কিন্তু জয়া মিত্রের যে একটা বিশাল পরিচয়, জয়া মিত্র কবি, জয়া মিত্র রাজনৈতিক কর্মী, জয়া মিত্র সাহিত্যিক, হারিয়ে গেছে। জয়াদির কবিতা দিয়ে একটু শুরু করি আর কি। প্রথম আমার খুব প্রিয় কবিতা এটা। অভ্যস্ত কলম ভেঙে, হ্যাঁ, অভ্যস্ত কলস ভেঙে শুয়ে আছি উপবাসী মাঠে। এখন শরীর থেকে খুঁড়ে খুঁড়ে তুলে আনো জল। জম এই দ্বিতীয় বরদানে আমার জননী এই মৃত মাঠ পুত্রবতী হোক। নোনা রক্তে জলে উৎসব, পোড়া খড়ে রোদরাঙা চুল, আমারও দীর্ঘ হাঁটা শেষ করে ফিরে যাব ঘরে। আহিত সমিত ভার সমর্পণ শেষে ছায়াময় বৃক্ষতলে আমরাও বসবো বালিতে। তখন সে পুরুষ শুধাবে, সাবিত্রী এত রাত্রি আমি কি নিদ্রিত ছিলাম? এটা 1983 সালের লেখা। তুমি লিখতে শুরু করছো প্রায় 60-এর দশকের প্রথম থেকে।
হ্যালো। প্রথম থেকে না, মানে যদি হিসেব করে বলা যায় তাহলে ওই 60-এর দশকের মাঝামাঝি থেকে ছাত্র জীবনে। কিন্তু যদি সার্বিকভাবে সত্যি কথা বলতে হয় তাহলে আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে আমি যখন মায়ের পেটের ভেতরে ছিলাম তখনও আমি কবিতা লিখতাম। কেননা আমি অনেকদিন অবধি জানতাম না যে বিভিন্ন জিনিস দেখে আমার যে অনেক কথা মনে হয়, অনেক টুকরো টুকরো লাইন মনে হয়, এটাকে যে কবিতা বলে, এটা যে সবাই লিখে না, এটা আমি জানতাম না। আমরা তো অনেকদিন পর্যন্ত ছোটবেলায় বেশ কিছুটা দিন অবধি তো কাশিয়াঙে ছিলাম, তো আর তাছাড়া খুব ছোট থেকে কবিতা পড়তে ভালোবাসতাম, মানে ছন্দ আছে এরকম জিনিস পড়তে খুব ভালোবাসতাম। তো সেগুলো আমি কখনো কখনো পড়ে 2-3 লাইন লিখে রাখতাম একটা খাতায়। আর ওরকম হঠাৎ নিজের কিছু একটা মনে হলো, মাকে সেটা বলতাম যখন, তো মা বলতেন ও আচ্ছা বেশ ভালো হয়েছে, ওটা লিখে রাখো। আমি কোনোদিন মাও বলেননি, ফলে আমিও ভাবিনি যে ওটাকে কবিতা বলে অথবা ওটা সকলে লেখে, এরকম একটা জিনিস নয়। এইটা জানতে জানতে কিন্তু আমার ক্লাস 9 অবধি পৌঁছবার সময় লাগলো। কেননা ক্লাস 9-এ এসে আমি কলকাতার একটা স্কুলে ভর্তি হলাম। তখন বন্ধুদের কথাবার্তা, তাদের কারুর ঠাট্টা, কারুর অবাক হওয়া থেকে জানতে পারলাম যে ও আচ্ছা এগুলোকে কবিতা বলে, এবং এটা লেখাটা কোথাও কোথাও একটু ইয়ার্কির ব্যাপার, আর কোথাও কোথাও খুব সিরিয়াস ব্যাপার। কিন্তু তারপরে অনেক বছর অবধি আমি কবিতাই লিখতাম, গদ্য লেখার কথা আমি কোনোদিন ভাবিও নি। না, এবার ধরো এইটার যে প্রশ্নটা ছিল আমার 10 নম্বরে, সেটা হয়তো সামনে চলে গেল। আমি বলছি যে এই যে মাঝে মাঝে এখন তুমি কবিতা লেখো, মাঝে মাঝে লেখো, কিন্তু এই যে ধরো যে কবিতার সঙ্গে যাপন, একটা সময় কবিতাই লিখতে, এতগুলো কবিতার বই, হ্যাঁ কবিতাই লিখতে, কবিতা থেকে আস্তে আস্তে গদ্যের দিকে চলে এলো তোমার লেখা। তাহলে এই যে কোনো একজন কবি আস্তে আস্তে গদ্যের দিকে আসছেন, তার অভিমুখটা কিরকম ছিল? আসলে ঠিক আস্তে আস্তে গদ্যের দিকে আসিনি, জানিস তো। মানে কবিতা লিখছিলাম অনেকদিন ধরে, খুব যে নিয়মিত লিখতাম, বা যেমন এখন প্রায় আমি তরুণদের দেখি যে কবিতা লিখলে সেটা যে প্রকাশ করবার ভাবনা ভাবতে হয়, সেটা তখনই কোথায় ছাপতে দেবো ভাবতে হয়। এইটা হয়তো আমাদের সময়ে কেউ ভাবতো না, কেননা ছাপবার এত জায়গা ছিল না। আর কিছুটা হয়তো আমি শহর থেকে দূরে বড় হয়েছি বলে, মানে পুরুলিয়া, বর্ধমান, কাশিয়াং এইসব জায়গায় বড় হয়েছি বলে ওই ছাপতে দেওয়ার ভাবনাটাও খুব একটা ছিল না। লিখেছি, রেখে দিয়েছি, আবার হয়তো কখনো লিখেছি। আরেকটু যখন বড় হয়েছি, 13-14, যখন মনের মধ্যে নানা রকমের ভাবনা, পরিষ্কার ভাবনা নয়, নানা রকমের অনুভূতি তৈরি হয়, আর ক্রমাগত কবিতা পড়ে যাচ্ছি, কবিতা পড়ছি, গদ্য পড়ছি। মানে ছোটবেলায় ছোঁয়া থেকে আরম্ভ করে পঞ্চিকা অবধি যা ছাপা থাকতো তাই পড়তাম। ফলে শব্দের সঙ্গে একটা ব্যাপক আত্মীয়তা তৈরি হয়েছিল। তাই জন্য কবিতা লেখাটাই হয়তো সহজে আসতো। গদ্য কিন্তু ধীরে ধীরে গদ্যের দিকে সরে আসেনি। হন্যমান হচ্ছে আমার প্রথম গদ্য লেখা। সেটা ওই জেলে সময়টা কাটিয়ে আসার পরে বা তার কিছু আগে পরে যে মানুষদের দেখা, মানে বাস্তব অভিজ্ঞতার যে চাপ না, সেইটাতে আমার একটা সময় মনে হচ্ছিল যে এইটা আর কবিতা দিয়ে প্রকাশ করা যাবে না। তখন যা আমি দেখে এসেছি, যা আমি অনুভব করে এসেছি, এইটা আমার প্রচণ্ড ইচ্ছে হতো সবাইকে বলতে। মনে হতো যে কেউ তো জানে না যে কি হচ্ছে। বিশেষ করে এরকম এরকম জায়গাগুলোয়, মানে শহরের মাঝখানে একটা উঁচু পাঁচিল ঘেরা লাল রঙের এনক্লোজার থাকে, কিন্তু তার ভেতরে কারা থাকে, তার ভেতরে একটা পৃথিবী থাকে, জীবিত মানুষেরা থাকে, তাদের জীবন আছে। সেগুলো তো কোনোদিন যারা ওর পাশ দিয়ে যাতায়াত করে তারা কোনোদিন ভাবে না। জেলখানায় চোরেরা থাকে, সবাই জানে। ওখান থেকে ফিরে আসার পরে আমার ধীরে ধীরে একটা চাপ ভেতরে তৈরি হতে লাগলো যে আমি যাদের দেখে এসেছি সেই কথাগুলো আমাকে কোথাও বলতেই হবে। তাও সময় লেগেছিল, মানে বন্ধুদের কাছে বলতাম অল্প। প্রথম দিকে অনেক দিন অবধি কথা বলতে পারতাম না, চুপ করে থাকতাম, মানে এতটা দূরত্বও তৈরি করতে পারতাম না যাতে ওই কথাগুলো একটু নৈর্ব্যক্তিকভাবে বলা যায়।
কথা বলতে গেলে গলা আটকে যেত, বা মনে হতো কারোর খুব নিভৃত কিছু একেবারে ব্যক্তিগত কথা সেটা আমি অন্যদের সামনে খুলে দিচ্ছি। কিন্তু প্রায় 7-8 বছর পর থেকে একটু একটু করে কথা বলতে শুরু করি, তারপরে অল্প অল্প করে লেখা শুরু করি। বিশেষ করে কিছু বন্ধুরা ছিলেন যারা খুব চাপ দিচ্ছিলেন যে আপনি এগুলো লিখছেন না কেন। তখন অবধিও একটা ভয়ও ছিল যে এগুলো লিখলে আবার পুলিশ ধরবে কিনা, কিন্তু তার সত্ত্বেও কারণ অনেকগুলো হ্যারাসমেন্ট চলছিল সে সময়। হ্যাঁ, মানে সামাজিক জীবনেরও অনেক ওঠাপড়া চলছিল, আর রাজনৈতিক চেহারাও তো পাল্টাচ্ছিল। এই সময়টার মধ্যে মনে করো চেরনোবিল ঘটে গিয়েছে, ভোপাল ঘটে গিয়েছে, আর যে একবার আমার মনে হয় যে একবার মানুষের ওই মানচিত্রটার ভেতর দিয়ে ঘুরে আসে না, স্বাভাবিক মানুষ হলে সে বোধহয় আবার ওই সমস্তটার ইরেজার দিয়ে মুছে ফেলে ঠিকঠাক গৃহস্থ জীবনে প্লেন হয়ে বসে যাবে, এইটা বোধহয় পারা যায় না। মানে সেও গার্হস্থ্য জীবন যাপন করে, তারও বাজার যেতে হয়, ছেলেকে স্কুল পাঠাতে হয়, নিজে ডিউটি করতে যেতে হয়, কিন্তু কোথাও কোথাও কাঁটা খচখচ করতে থাকে। মানে ও হাত বুলিয়ে গেলে তাকে বোঝা যায় আলাদা করে যে এই লোকটা পুরোটা প্লেন হয়ে বসেনি। তো সেই জিনিসগুলো তো চারিপাশে ঘটছিল। ফলে প্রায় 10-12 বছর পরে কিন্তু যখন গদ্য লেখা আরম্ভ করলাম, তখন কিন্তু ওটাই লিখলাম একটা, লিখছি ফেলে দিচ্ছি, লিখছি ফেলে দিচ্ছি। কিন্তু সেই সময় কবিতা খুবই কম, খুব কম। সেই সময় কবিতা খুব সংকটের ভিতর দিয়ে লেখা, গদ্যও খুব সংকটের ভিতর দিয়ে লেখা। ফলে ওই কবিতা এখন যেমন যখন কবিতা লিখি তখন তো আরো বেশি। কিন্তু এখন লিখছো কোথায়? আরো অনেক কমিয়ে দিয়েছো। হ্যাঁ, এখন তো বছরে 4টে কবিতা লিখি। আমার কিরকম মনে হয় যে কাব্য সরস্বতী বলে যাকে আমরা কল্পনা করি যে খুব সুন্দরী মহিলা, ইনি প্রচন্ড হিংসুটে স্বভাবের। গদ্য বেশি লিখলে মানে আমার মতো লোকেরা আর বোধহয় কবিতা লিখতে পারে না। আমার কিরকম মনে হয় যে কবিতা না আসলে নৈশব্দকে চিহ্নিত করার জন্য কিছু শব্দের প্রাচীর। ঘর যেরকম শূন্যতাকে একটা চেহারা দেওয়ার জন্য কতগুলো দেওয়াল, কবিতাও তাই, যে একটা নৈশব্দকে চিহ্নিত করার জন্য কতগুলো শব্দ এপাশ ওপাশ দেওয়া থাকে। তো সেই যে শব্দ বিরল কবিতা, যেখানে ভাবনা দিয়ে ভাবনাকে স্পর্শ করা বা একটা শব্দের চাবি দিয়ে পাঠকের মনের অনেকটা দরজা খোলার চেষ্টা করা, খুব বেশি গদ্য লিখলে বোধহয় সেই কবিতা লেখা যায় না। এখন যখন কবিতা লিখি, এখন তাতে প্রচুর শব্দ, মানে কোনো কোনো কবিতাকে তো আমার নিজেরই মনে হচ্ছে এটা প্রবন্ধের মতো হয়ে যাচ্ছে। কিন্তু ইচ্ছে হয়, মাঝে মাঝে দুঃখও হয় লিখতে পারছি না বলে, তো কখনো কখনো লেখা হয়ে যায়। গদ্যই লেখা হয়, গদ্য যে পছন্দ হয় এরকম না, তো ঘটনাচক্রের গদ্য লেখা হয়। পণ্যমান নিয়ে যখন এসে প্রথমেই আর কি আমরা কথা বলে ফেললাম, তার আমার আরো কিছু জিনিস জানার আছে। যেমন ধরো যে একজন 60-এর দশকের কে দেখছেন একরকম ভাবে, তখন তোমার একদম তরুণ বয়স, তুমি প্রায় 4.5 বছর জেলে আছো। তার আগে একটা রাজনৈতিক জীবন, যে রাজনৈতিক জীবনের বিশ্বাস আদর্শ সেগুলো নিয়ে তোমাদের ওঠাপড়া, এবং সেখান থেকে একটা লম্বা সময় কাটানো। তারপরে যখন জয়ামিত্রকে 90-এর দশকে ফিরে পাচ্ছি, জয়ামিত্র অনেকগুলো বিশ্বাসী হয়ে উঠেছেন। জয়ামিত্র গান্ধীবাদী চিন্তা ভাবনার সাথে যুক্ত হয়ে পড়েছেন। জয়ামিত্র আরো প্রাকৃতিক এবং পরিবেশ নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করছেন। কিন্তু যখন 2022 সালের জয়ামিত্র 1969-70-এর জয়ামিত্রকে ফিরে দেখে, তখন কিভাবে? কঠিন প্রশ্ন, কিন্তু মাধ্যমিকের মতো। কেননা মানে যার অভ্যেস যে এইসব ব্যাপারগুলোকে খুব প্রাইভেট প্রপার্টি বলে আলাদা করে রাখা, সেই প্রতিবেশী, হ্যাঁ প্রতিবেশী যেরকম নিতাই খুড়োকে বলছিল না, সব প্রাইভেট পেপার কাগজে চেপে দেবো, সেরকম।
না, এটা সত্যি অনেকদিন ধরে আমার জানার ইচ্ছে, যে ধরো এমনি ব্যক্তিগতভাবে আমি তো প্রশ্ন করেইছি, আমার মনে হয় যে অনেকের এটা জানার ইচ্ছে যে ঠিক আছে, একজন 1970 একজন মহিলা, তিনি জেল খাটছেন, বহরমপুর থেকে প্রেসিডেন্সি জেল, ধন্যমান, তুমি অনেক কিছু লেখনি বা সেগুলো লিখবে, হ্যাঁ, কিন্তু এই যে অনেক কিছু দেখছি আমি, কলেজের রাজনৈতিক জীবন, এখন আমরা যেটাকে আমরা অনেক দূর থেকে আমাদের রূপকথা মনে, আমাদের 70 আমাদের মনে হয় যে বাঙালির শেষ রূপকথা, যে নিয়ে আমরা অনেক সময় আমাদের স্মৃতি রোমন্থন করি, আমরা দেখি, আমরা কাটাছেঁড়া করি, আমরা পরিচর্যা করি। যারা সেই সময় আছেন তারা অনেক কেউ কিছু কিছু লিখেছেন, বেশিরভাগ যারা আমার মতো সাহিত্যিক তারা সেটাকে করে কমে খাচ্ছেন। কিন্তু এবার ধরো যে এই যে তুমি একটা সময়ের মধ্যে, প্রবাহের মধ্যে দিয়ে গেছো, গিয়ে এতগুলো পথ, এতগুলো ঢেউ, সেইটাকে এখন কি মনে হয়? এবং যেখানে এখন বলা হয় রাজনীতি মানেই দল, মানে কোনো একজন মানুষের রাজনৈতিক যে আলাদা চেতনা থাকতে পারে, চিন্তা থাকতে পারে, সে যে একটা পক্ষ অবলম্বন করতে পারে, সেইটা করলেই বলে দেওয়া হয় তুমি তাহলে এই দলের অন্তর্ভুক্ত, মানে তোমাকে এই দলের মধ্যেই থাকতে হবে। আমি বলছি ধরো এই পর্যায়ে এসে তো তুমি একজন রাজনৈতিক কর্মী, সাহিত্যিক একজন রাজনৈতিক কর্মী, হ্যাঁ, তুমি সেটাকে কিভাবে দেখছো? ঠিকই বলছিস। ধর তোর গোড়া নকশালের যে কাকা, মানে যেখানে আর কি ওই খোঁড়া পায়রারা, তারাই হচ্ছে নকশাল। তো মনে কর সেই কাকা হয়তো আমার বয়সী, আমার সঙ্গী, আমি তাকে দেখতে পাই আমার অনেক বন্ধু বান্ধবদের চেহারা, কিন্তু আমি জানি না তোরা তো তাকে অনেক দূর থেকে দেখেছিস, সেখানটায় যে মায়াটা থাকে। আর আমাদের যে চলে আসার রাস্তা, আমার রাস্তাটা তো প্রত্যেকের মতোই আর কি, প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজের চলার রাস্তাটা তার একার রাস্তা। যখন সে একটা সম্মিলিত জনসংঘের ভিতর দিয়েও হাঁটে, তখন তার পদক্ষেপ কিন্তু তারই পদক্ষেপ। সে কোথায় হোঁচট খাচ্ছে, কোন পাথরটাকে এড়িয়ে যাচ্ছে, কোন গাছটার এপাশ দিয়ে যাবে না এপাশ দিয়ে যাবে ঠিক করছে, তখন তো সে একা চলছে। আর যে ওটাকে বোঝার চেষ্টা করে যে এই যে যাচ্ছি, কেন যাচ্ছি, এই মাটিটার সঙ্গে আমার পাটা সম্পর্ক কি, আদৌ কেন জন্মেছি আমি এই পৃথিবীতে। যখন সিপিআইএমএল বলে একটা দলের মধ্যেও আছি, তখনও বারবার কিন্তু সেই মুগ্ধতা আমাকে ছেড়ে যাচ্ছে না যে মেদিনীপুর জেলখানাতেও বসে যখন সূর্য অস্ত যায়, তখন তো আর আমি দেখতে পাই না, কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে আকাশে যে একটা লালচে আভা ছড়িয়ে যায়, আর ওখানকার কাঁঠাল গাছগুলোর মাথাগুলো একটু অন্যরকম রং দেখায়, এই মুগ্ধতাটা কিন্তু তখনও আমাকে স্পর্শ করে। বা বহরমপুর জেলে 2.5 বছর প্রায় আমি একটাই সেলে থাকি। আমাকে ওরা মাঝখানে একবার চেষ্টা করেছিল দয়া করে যে অন্য আরেকটা সেলে, যেখান থেকে একটু মানুষজনকে দেখা যায়, সেই সেলটা এনে দিতে, কিন্তু আমি সেদিন বিকেলে আবার ফিরে গেলাম আমার পুরনো সেলে। কেননা যে মানুষদের আমি দেখতে পাবো তাদের আমি অনেক দূর থেকে দেখতে পাবো, মেয়েদের কাউকে না কাউকে আমি দেখতে পাই, তারা চুরি করে হোক, বিপদের ঝুঁকি নিয়ে হোক, কখনো না কখনো সামনে দিয়ে যাওয়ার সময় একটা কিছু কথা বলে যায়। সকালবেলা একদিন ঘুম থেকে উঠে দেখেছিলাম আমার সেলে আমার মাথার কাছে এতগুলো বেল ফুলের কুঁড়ি রাখা ছিল, আমি জানি না কে রেখে দিয়েছিল। কিন্তু আমি যে সেলটায় থাকতাম না, সেটা মেঝেতে বসে তার পশ্চিম দিকের দরজা দিয়ে তাকালে, মানে ওই একটাই দরজা পশ্চিম দিকে, মাথাটা কাত করে তাকালে পরে দূরে একটা অশ্বত্থ গাছের মাথা দেখা যেত। এই অশ্বত্থ গাছের মাথাটা আমার কাছে পৃথিবী হয়ে গিয়েছিল। ওইখানটা দিয়ে আমি সকাল সন্ধ্যের পরিবর্তনও যেমন দেখতে পেতাম, তেমনি আমি ওখান দিয়ে বর্ষাকাল, শরৎকাল, শীতকাল, গ্রীষ্মকাল দেখতে পেতাম। আমি কল্পনায় দেখতে পেতাম যে নতুন যে বন্দীরা আসছে তারা ওইখানে বসে অপেক্ষা করছে। আমার সাথীদের যখন মারা হলো বেয়নেটে খুঁচিয়ে, লাঠি দিয়ে, তারপরে তাদের মৃতদেহ নিয়ে যখন অ্যাম্বুলেন্সগুলো এক এক করে বেরিয়ে যাচ্ছিল, আমি কেবলমাত্র পাঁচিলের পিছনে ফিমেল ওয়ার্ডের ভেতরে দাঁড়িয়ে আছি গড়ারটা ধরে,
আর বুঝতে পারছি একটা একটা করে গাড়ি বেরিয়ে যাচ্ছে। আমি তো জানি না যে ওদের মেরে ফেলেছে, শুধু এইটা বুঝতে পারছি জেলে একটা খুব বড় কিছু ঘটনা ঘটেছে। তখন কিন্তু ওই অন্ধকারের মধ্যে ওই যে আলো পড়ছে বারবার, গাছটার গায়ে বড় হেডলাইটের আলো পড়ছে, আবার জেল গেটে সেটা দাঁড়াচ্ছে বলে নিভে যাচ্ছে। সারাক্ষণ ওই গাছটা কিন্তু আমার সঙ্গে কথা বলছিল। আমার টেনশন, আমার ভয়, আমার অনিশ্চিতির আতঙ্ক, এই সমস্তটা কিন্তু ওই গাছটা ভাগ করে দিচ্ছিল। ফলে একটা জিনিস না আমি খুব ছোট থেকে পেয়েছিলাম, সেটা আমার মায়ের থেকে হোক, সেটা রবীন্দ্রনাথের থেকে হোক, সেটা আমার শৈশবের বেনারসের খুব পুরনো বাড়ি অথবা কার্শিয়াংয়ের খুব সুন্দর পার্বত্য জায়গা থেকে হোক, আমি কখনো বন্ধু বান্ধব না থাকলেও, খুব চুপচাপ স্বভাবের হলেও, আমি কখনো একা হতাম না। ওই যে চারিপাশের একটা পরিব্যক্তি, এইটা আমার সঙ্গে সবসময় থাকতো, এটা আমার সঙ্গে থাকতো। আমি জানতাম না যে এটা আমি পাই, সবাই পায় না। এই জায়গাটা থেকে যে চলাটা না, সেটা কিন্তু ওই যখন প্রথম কলেজ পড়াকালীন জয়া সুরার গল্প পড়ছি, অন্যান্য রাশিয়ান শহীদদের গল্প পড়ছি, ভিয়েতনামের শহীদদের গল্প পড়ছি, আমি মনে মনে তাদের সঙ্গে যাচ্ছি, যেটা আমি গত বছরের ওই এই পরবর্তী উপন্যাসটায় লেখার চেষ্টা করছিলাম, যে কীরকম সময়ের ভিতর দিয়ে আমরা কৈশোর থেকে সবে তরুণ হচ্ছি, আর কাল প্রবাহ যেন আমাদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে, শত শত ছেলে মেয়েকে। আমরা সেই কাল প্রবাহে চলে যাচ্ছি, কিন্তু তার মধ্যেও কিন্তু আলাদা আলাদা করেই যাচ্ছি। প্রত্যেকেরই আলাদা বাড়ি আছে, প্রত্যেকেরই পাড়া প্রতিবেশী আছে, প্রত্যেকেরই ব্যক্তিগত জীবনের ভালোবাসা, খারাপ লাগা, রাগ হওয়া, ক্ষোভ হওয়া সব আছে। সেইগুলো শুদ্ধ নিয়েও যখন যাচ্ছিলাম, আমার না এই যে আচ্ছা কি আছে তারপরে, এই আগ্রহটা আমাকে কখনো ছেড়ে যায়নি। এই আগ্রহটা আমাকে না খুব ভয়ের মুহূর্তেও কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে। মানে এগুলো বলতে একটু সংকোচ হয়, মনে হয় যে নিজের কথা বলছি। মানে যখন ওই থানায় ধরে এনে খুব বকছে, চিৎকার করছে অসভ্যের মতো পুলিশ অফিসাররা, আর বলছে যে ওকে আর কি গুলি করে মেরে বস্তায় ফেলে দাও কাঁসাই নদীতে, ওদের তীর্থ গোপীবল্লভপুরে গিয়ে উঠবে, এইসব বলে বিচ্ছিরিভাবে চিৎকার করছে, পিস্তল নাচাচ্ছে, এখানে পিস্তল ধরে বলছে গুলি করে দেবো। কিন্তু কি জানি কেন আমার না ভয় লাগছে না। হয়তো আমার অনুভূতি শক্তির ভোঁতা হয়ে যাওয়া, তাও হতে পারে। সামহাও আমার ভয় লাগছে না, আমার কেমন একটা অদ্ভুত লাগছে। মানে এটা যে আমারই হচ্ছে, আমার মনের মধ্যে কোথাও একটা এটা ঘটনাটা আমি দেখতে পাচ্ছি যে আমার সঙ্গে হচ্ছে। মনের ভিতরের একটা কোনো অংশ কিন্তু সেটা মানে সেটাকে পর্যবেক্ষণ করছে, যেটা আমার সঙ্গেই হচ্ছে। এবং ঠিক সেই মুহূর্তে রাস্তায় একটা ক্যাচ করে আওয়াজ হয় খুব জোরে, আর একেবারে উৎপল দত্তের নাটকের মতো চোখের পলক ফেলার আগে ঘরটা খালি। 12টা পুলিশ অফিসার, এসবি লোক ইত্যাদি ইত্যাদি, যারা সব ওখানে হাতে পিস্তল, কানে পিস্তল, কাঁধে পিস্তল নিয়ে দাঁড়িয়েছিল, কেউ নেই ঘরটায়। আমি একলা। আমার এখনো মনে আছে বসুমতী কাগজের একটা লাল হয়ে যাওয়া টুকরো পড়ে আছে টেবিলে। তারপরে 5-7 গুনতে গুনতে ফিরে আসছে একজন খুব বোকা বোকা হাসি হেসে, একটা কুকুর গাড়ি চাপা পড়েছে। এই মুহূর্তটা না আমাকে হাসিয়ে দিয়েছে, কেননা আমার সত্যি সত্যি উৎপল দত্তের নাটকের কথাটাই মনে পড়েছে, যে এদের এত ভয়। একটা 20 বছরের মেয়েকে এনে গোটা থানাটা আর পুলিশ দিয়ে ঘিরে রেখে মুহূর্তের মধ্যে সব ভুলে গিয়ে পালিয়ে গেল ঘরটা থেকে, টেবিলে 2টো পিস্তল রেখে দিই। আর এই যে আমি হেসে ফেলেছি, এতে কিন্তু ওদের ওই জায়গাটা থেকে আমি 1 সেকেন্ডে বুঝতে পারলাম যে ওদের ওই জায়গাটা থেকে আমি বেরিয়ে গেলাম। আমার পরেও বহুবার বহু অদ্ভুত অদ্ভুত পরিস্থিতিতে জেলখানাতেও থানাতেও মনে হয়েছে যে ভয় জিনিসটা না একটা বলের মতো। হয়তো তারুণ্য সেটা আরো বেশি ফিল করতে পারে, যে হয় সেটা আমি ধরে আছি অথবা সেটা আরেকজন কেউ ধরে আছে। যে মুহূর্তটা আমি হাত থেকে ছেড়ে দিয়েছি, পুরো অন্যদের ধরতে হয়েছে। ফলে
ফলে তার পরবর্তী সময়ও শারীরিক লাঞ্ছনার সময়ও আমার ভয় করেনি। ভয় করেনির মধ্যে আরও অনেক ছোট ছোট জিনিসের সঙ্গে এইটা রয়ে গিয়েছে যে পৃথিবীটা অনেক বড়। মানে ওই থানাতেই কিন্তু এরকমও ঘটেছে, যখন আমাকে ওরা একলা নিয়ে এসেছে টর্চার করার জন্য, আমি সেই মুহূর্তেও দেখেছি একটা জানলার খড়খড়ি ফাঁক দিয়ে একটা চোখ দেখা যাচ্ছে। এই যে জানতে পারা যে আমি একা নই, এই ঘরটায় যাই কিছু হোক না কেন সেটা বাইরে জানা যাবে, শুধু কেউ সাক্ষী থাকছে, এইটা আমাকে সাহস দিয়েছে যে কোথাও না কোথাও মানুষ যুক্ত আছে। ফলে আমি এখানে ভেঙে পড়বার দরকার নেই, আমার ভয় পাবার দরকার নেই। আর আমি যে ওই যে চলতে চলতে এসেছি না, তুই যেটাকে বললি গান্ধীবাদ, মানে এটা তো তুই মজা করেও বললি খানিকটা, কিন্তু আমাকে ভারতবর্ষের আর কি চিমটি করেছে। হ্যাঁ, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্ন সময় এই বলে পরিচয়ও করানো হয়েছে। She had been a Naxalite, now turned into a Gandhiite. এইবারে এই যে হয় তুমি এই দলের নয় তুমি ওই দলের, হ্যাঁ, এর মধ্যে যে তোমার একটা ইন্ডিভিজুয়াল জার্নি আছে, একটা ব্যক্তিগত চলা আছে, তার মধ্যে তুমি সকলের সঙ্গেও, আবার তার মধ্যে তুমি নির্জন, এইটার একটা অস্বীকৃতি থাকে কোথাও। হয়তো ওই যে লোকটার হাতে শব্দ থাকে, ওই শব্দই হয়তো তাকে ওইখানে আলাদা করে আনে, যেখানে কোথাও ভেতরে একটা ডকুমেন্টেশনের ভাবনা চলতে থাকে। আমি খুব তরুণ একজন বন্ধুকে কয়েকদিন আগে বলছিলাম, মুসলিম ছেলেটি, ও সদ্য ওই উপনিষদের শ্লোকটা শিখেছে, দ্বা সুপর্ণা সয়োজং শাখায়া, যে একটি পাখি গাছের ডালে বসে ফল খাচ্ছে, তার দুদিকে দুটো মুখ, একটি মুখ বিষাক্ত ফল খাচ্ছে, অন্য মুখটি তাকে নির্বিকার ভাবে দেখছে। এই যে বহু পুরনো কালের কোনো কবি, তার তো এটা নিশ্চয়ই মনে হয়েছিল, তবে তিনি ওই শ্লোকটা লিখেছিলেন। আমরা মন্ত্রই বলি আর যাই বলি, আসলে তো এটা কবিতা। তো কোথাও একটা বোধ হয় কিছু কিছু মানুষের ভেতরে ওই একটা দ্বিখণ্ডিত সত্তা থাকে কোথাও। কেবলই মনে হয়েছে আচ্ছা দেখি না এর পরে কি আছে। ফলে বেরিয়ে আসারও পরে যখন চাকরি করছি, সরকারি চাকরি করছি, বাচ্চাকে বড় করছি, সংসার নানা রকমভাবে সমাজের সঙ্গে, সংসারের সঙ্গে পরিচিত হচ্ছি, হোঁচট খাচ্ছি প্রত্যেক দিন, লোকে যে ঠকায়, বড়রাও যে মিথ্যে কথা বলে, এই অভিজ্ঞতাগুলো হচ্ছে, অবাক হয়ে যাচ্ছি, কিন্তু তাতে তো দাঁড়াবার কোনো জায়গা নেই। অবাক হচ্ছি, আবার চলতে চলতে আবার পরের হোঁচটটা খাচ্ছি, তারপরে একটু সামলাচ্ছি। তো সময়টা ধরেও কিন্তু বাইরের পৃথিবীতে যা যা ঘটছে, আমি চাই বা না চাই, সেটা কোথাও আমাকে গ্রাস করে নিচ্ছে। মানে যখন চেরনোবিলের ঘটনা ঘটছে, আমি কিন্তু নিজে থেকেই প্রায় ওই নিউক্লিয়ার শক্তি বিরোধী, পরমাণু শক্তি বিরোধী যে আন্দোলনের বন্ধুরা, তাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। তারও আগে 75-76 সাল, 74-এ বেরিয়েছি, আবার চলে গিয়েছিলাম, ফিরে এসেছি 75-এ। 76-77 সাল থেকে কিন্তু উৎস মানুষ বলে একটা পত্রিকা বেরোতো আমাদের সময়। আমি জানি না এখানে কারোর মনে আছে কি। হ্যাঁ, আচ্ছা, এই উৎস মানুষ পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি, কেননা ক্রমাগত মনের মধ্যে নানা রকম প্রশ্ন। যখন রাজনৈতিক পার্টিতে ছিলাম তখন এই নানা রকম প্রশ্ন করার অপরাধে কিন্তু আমি অপরাধী ছিলাম। প্রশ্ন তো করা যায়। হ্যাঁ, আপনি বড্ড বেশি প্রশ্ন করেন। আচ্ছা, আপনারা যে একটা ইতিহাসের শিক্ষা দিচ্ছেন, মানে আমি নিজেও বিভিন্ন সময় গিয়ে সেটা নিয়ে ক্লাস নিতাম, কিন্তু তাহলে এই দেশের দাসপ্রথা, ওই দেশের সামন্ততন্ত্র, সেই দেশের শ্রমিক একনায়কত্ব, এরকমভাবে কেন আমরা পড়ছি ইতিহাসটাকে? ধারাবাহিকভাবে একটা দেশের ইতিহাস কেন পড়ছি না? আপনি এত প্রশ্ন করেন কেন কমরেড? এগুলো কিন্তু বুর্জোয়া শিক্ষা ব্যবস্থার খুব হয়। এই ব্যাপারটা আমার সঙ্গে সঙ্গে থেকেছে বরাবর। কোনো প্রতিষ্ঠান খুশি হয়নি, মানে আমি কোনো প্রতিষ্ঠানকে খুশি করতে পারিনি, কেননা সবসময় আমার কিছু না কিছু প্রশ্ন থেকেছে। আচ্ছা, এটা কেন হলো? যে জন্য জীবনে অ্যালজেব্রা শিখতে পারিনি। হ্যাঁ, প্রথম ক্লাস 10-এ যেই অ্যালজেব্রা শেখার ক্লাসটা এলো, টিচার বললেন যে এই যে a+b² = ব্লা ব্লা। তো আমি প্রথম খাতাটা নিয়ে চলে গিয়ে বললাম যে এটা কেন, এর মানে কি?
বললেন এটার কোনো মানে নেই, ওটা তোমাকে মুখস্থ করতে হবে। আমি তন্মুহূর্তে ওখানে দাঁড়িয়ে ঠিক করে নিলাম যে এই জিনিসটা আমি শিখবো না, যেটার মানে নেই মুখস্থ করতে হবে, আমি সেটা কেন শিখতে যাই? এবং সত্যি সত্যি তখন আমাদের সময়কার দিন অনেক সুখের ছিল, এখন ছোটরা ওটা ভাবতে পারে না। আমি ওই 30 নম্বরের অ্যালজেব্রা কোশ্চেন পেপারে কোনোদিন পড়েও দেখতাম না যে ওখানে কি লেখা আছে। পাশ করে গিয়েছি ম্যাথমেটিক্সে, ঠিক আছে। তো এই মুদ্রা দোষটা না চলতে থেকেছে বলে ওই ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে একটা সময় এই গৌরকিশোর ঘোষ, শিবনারায়ণ রায়, এদেরকেও আমি একই কারণে বিরক্ত করেছি। শব্দতত্ত্ব পড়তে আমার খুব ভালো লাগতো যখন ছাত্রী ছিলাম। তো অনেক সময় মজা করে বলি এখনো যে আমি যদি বিপ্লব করতে না যেতাম না, তাহলে মনে হয় আমি শব্দতত্ত্ব নিয়েই পড়তাম। সেই শব্দতত্ত্ব শব্দ শ্রমিক বলো নিজেকে, শব্দ শ্রমিক বলো। হ্যাঁ, মানে আলটিমেটলি ওই শব্দ মিস্ত্রি হওয়াই আমার কপালে লেখা ছিল। তো সেই শব্দতত্ত্ব কি এটা বোঝার জন্য আমার তখন পরিচিত যে একটা মাত্র নাম পবিত্র সরকার, আমি সোজা তার বাড়ি চলে গিয়েছি, কিচ্ছু চিনি না। বললাম যে আচ্ছা আপনাদের এখানে তো শব্দতত্ত্ব পড়ানো হয়, তো সেটা পড়তে হলে কি করতে হয়? উনি আমাকে অনেক কিছু খুব আগ্রহ নিয়ে বোঝালেন যে এই এমএটা দেওয়ার জন্য এই এই পেপার ভাগ থাকে, এই বই থাকে, এটা পড়ানো হয়, ওটা পড়ানো হয়। সব শুনবার পরে আমি বললাম যে আচ্ছা যদি কেউ পরীক্ষা দিতে না চায়, তখন উনি অবাক হয়ে বললেন পরীক্ষা দেবে না, তাহলে তুমি এটা জানতে চাইছো কেন? আমি বুঝতে চাইছি জিনিসটা। ওরকমই শিবনারায়ণ রায়কে চিঠি লিখেছিলাম তখন উনি সিডনিতে, যে আমার খুব মন অস্থির হয়, আমি এরকম অনেক প্রশ্ন নিয়ে রাজনৈতিক জীবনে গিয়েছিলাম কিন্তু তার বেশিরভাগটা মেটেনি, তাহলে আমি কি করব? উনি যাই হোক সেই অপরিচিত মেয়েটির চিঠিরও উনি খুব যত্ন করে উত্তর দিয়েছিলেন যে পড়ো, যা কিছু হাতের সামনে পাচ্ছ পড়ো, আর তোমার আর কি কি প্রশ্ন আছে সেগুলো নির্দিষ্টভাবে নিজে বোঝার চেষ্টা করো। তো যাই হোক এইসব করতে 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 তখনও কবিতায় লিখি, আর বন্ধুরা খেপান যে আপনার কবিতায় এত জল থাকে না যে বেশি কবিতা পড়লে হাত ভিজে যায়। যখন একটু একটু কথা বলছি এদিক ওদিকে, হয়তো 80 শেষ দিকে এসে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে শুরু করলেই শেষ হওয়ার পরে কেউ না কেউ বলতেন, জানি ওই ঠেলে 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 যে কোনো বিষয়কে নিয়ে নদীতে ফেলে দেবে। তো সাবিত্রী রায়কে নিয়ে বক্তৃতা দিলেও বলতেন ওই নদীতে নিয়ে গেলেন না সাবিত্রী রায়কে। এই জল সম্পর্কে একটা অদ্ভুত রকম আকর্ষণ ছিল, বিশেষ করে নদী সম্পর্কে। আর পড়া কিন্তু আমাকে খুব রাস্তা খুঁজতে সাহায্য করেছে। মানে এটা দেখো একটা রাস্তা আছে, এটা একটা অদ্ভুত গলি, এটা দিয়ে তুমি যাওনি কোনোদিন, আচ্ছা ঠিক আছে গিয়ে দেখি তো কি আছে ওখানটায়। এই করে করে ইন্ডিয়ান আইকনোগ্রাফি বেশ মন দিয়ে কিছুদিন পড়াশোনা করলাম, ভারতবর্ষের প্রচুর মন্দিরে ঘুরে বেড়ালাম। আইকনোগ্রাফি বইগুলো পড়ে আমি প্রতিমাগুলোকে চিনতে পারছি কিনা, ভাঙা মূর্তি দেখে আমি বুঝতে পারছি কিনা যে ইন্দ্র না বরুণ না যক্ষ। ধরো এখানে তো আবার একটা প্রশ্ন ঘুরে আসবে, সেটা হচ্ছে যে এই যে জয়ামিত্র তিনি একটা সময় নকশাল আন্দোলন করেছেন, তারপর তিনি প্রকৃতি নিয়ে কথা বলেছেন, তারপর তিনি জল সংরক্ষণ ব্যাপারে কথা বলেছেন, তারপর তিনি গঙ্গা মুক্তি আন্দোলনে গেলেন, তারপর তিনি হঠাৎ এরকম চরমপন্থীদের মতন শৈবাকথন লিখতে শুরু করলেন, পুরাণ নিয়ে কথা বলছেন, মিথ নিয়ে কথা বলছেন। হ্যাঁ আসলে এগুলো সব একসঙ্গে চলছে। হ্যাঁ আমি সেটাই বলছি আর কি, মানে এই যে ধরো যে এই যে জার্নি, এই যে যাত্রা আমাদের, এরকম ভাবে তো আমরা পরীক্ষার প্রশ্নের মতো ভাগ করতে পারি না, যেটা আমি প্রথমে বলবো তারপর এটা মাঝে বলবো, কারণ সরল রৈখিক হয়ে তো আমাদের জীবন চলে। কিন্তু এই যে একটা তুমি একদিন শেয়ার করছিলে যে আমাদের একটা বিভাজন ঘটিয়ে দিয়ে গেছে। আমার ধরো তোমার গল্পগ্রন্থের গল্প সমগ্রের ভূমিকায় তুমি বলছো স্বাধীনতা একটা বিভাজন, দেশভাগ বিভাজন, 60-এর দশকের খাদ্য আন্দোলন, তার সাথে অনেকগুলো জিনিস এসে 70-এর পৌঁছানো, এবং তারপর অনেকটা বড় যাত্রা। আমি ওদিকে যাচ্ছি না, আমার শুধু হচ্ছে যে আমাদের সময়কার যারা আমরা মধ্য 70-এ জন্মগ্রহণ করেছি, আমাদের জীবনের সবচেয়ে বড় একটা এই বিভাজনের সময় ছিল 1992, রাম জন্মভূমি বাবরি মসজিদ ধ্বংস। তুমি বলছো যে সেই সময়ের পর থেকে তোমার মনে হতো যেন তুমি এই শব্দগুলো ব্যবহার করবে কিনা,
এই যে শৈবাকথন লিখছো, এই যে সাবিত্রী নিয়ে কবিতা লিখছো, এই যে যমের সাথে যে দীর্ঘ কথোপকথন, এই চিন্তা ভাবনাগুলো আসছে কি করে সাহিত্যের মধ্যে থেকে? যখন তুমি লিখতে বসছো তখন এদের কথা আসছে কেন? যখন কবিতা লিখছো এবং কবিতার মধ্যে সেই শব্দগুলো আহিত হচ্ছে আর কি, তুমি খুব মানে ভাবনা চিন্তা করে সেই শব্দগুলোকে বসাচ্ছ, নাড়াচাড়া করছো, চর্চা করছো, এটা কেন? এইটা আসলে চলছে কিন্তু অনেক আগে থেকে, যেটা বলি না যে আমরা তো ভাগ করে করে চলি না, যে এত দূর পর্যন্ত আমি গঙ্গাকে ভালোবাসি, তারপর পরশুদিন থেকে আরেকটা জার্নি আরম্ভ হলো, যখন আমি ওই ইন্ডিয়ান আইকনোগ্রাফি খুঁজছি। ভারতবর্ষের মূর্তির সৌন্দর্যের সঙ্গে সঙ্গে তার যে একটা গ্রামারের দিক আছে, তার যে অলংকারের কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে, সেইটা জানার চেষ্টা করছি, কিন্তু ক্রমাগত জানবার চেষ্টা করছি। আর জীবন এত শয়তান যে নানা দিকে নানা রকম রাস্তা খুলে রাখে। বিশেষ করে যে একটু হাঁদা মতো হয়, যে মনস্থির করতে পারে না যে কোন রাস্তা দিয়ে যাবে, যে কোনোদিন ঠিক করতে পারে না যে ফার্স্ট হওয়াটা বেশি সুবিধা জানো, নাকি আমি সকলের আগে আমি খাতাটা জমা দিয়ে দেবো পরীক্ষার হলে, এইটা বেশি আনন্দের। তো সেই সব লোককে না জীবন আরো বেশি লোভ দেখায় যা তা জিনিস দিয়ে। ফলে ওই চলতে চলতে বন্ধুদের পাচ্ছি, আবার সেই বন্ধুরা ছেড়েও যাচ্ছে, কেউ কেউ অনেক দূর রাস্তা চলে আসছে। এই পড়া, প্রশ্ন করা, বন্ধুরা, এর ভেতর দিয়ে আরো অসংখ্য ঘটনা যেমন মানুষের জীবনে ঘটতে থাকে। এইগুলো করতে করতেই যেমন এক সময় চেরনোবিল ঘটে, যেমন এক সময় ভোপাল ঘটে, ঠিক সেরকমই কিন্তু একটা সময় এই ভাগলপুরের দাঙ্গা 89 সাল, তার আগে পর্যন্ত বা আরেকটু আগে 70-এর দশক শেষ হচ্ছে। মহাভারত আমার অসম্ভব প্রিয় একটা বই। মানে ছোটবেলায় যত না ছিল, বড় হয়ে 77, 78, 89 আমি যখন সময় পাই তখন ওই কালীপ্রসন্ন সিংহের মূল মহাভারতের যে অনুবাদ সেইটা পড়ি। মহাভারত আমাকে উপাখ্যানের জন্য আকর্ষণ করে প্রচণ্ড, যে মানুষের জীবনের কত বিচিত্র অভিজ্ঞতা, কত বিচিত্রভাবে লেখা আছে, কোথাও জাজমেন্টাল নয় মহাভারত বইটা। এটা খুব অদ্ভুত। মানে একজন পত্নী তার স্বামীকে ছেড়ে তার পূর্বজীবনের প্রেমিকের সঙ্গে চলে গিয়েছে, তারপরে সে আবার সেই ছেলেটিকেও ছেড়ে চলে এসেছে, কেননা তো তার ভিতরে ভীষণ টানাপোড়েন হচ্ছে। এবার তাতে তার সেই প্রেমিক ছেলেটি আত্মহত্যা করেছে। এতে এই মেয়েটি যে ভরদ্বাজের স্ত্রী, এ ওই খবরটা পেয়ে সংসারও করছে, সন্তান জন্মও দিচ্ছে, কিন্তু সে কাঁদছে। এই যে তার চোখ দিয়ে জল পড়ছে, মহাভারতকার অক্লেশে এই বিবাহ বহির্ভূত প্রেমের জন্য কান্না, সেই অশ্রুধারার নাম দিয়ে দিলেন বধূসরা, যে বধূকে অনুসরণ করছে। এবং সেই বধূসরা পরে আমরা পাচ্ছি পরশুরাম যখন তার মাকে খুন করেছেন, দেবতার কাছে প্রার্থনা করছেন পরে যে আমার মা যেন ভুলে যান এই কথাটা, তখন সেই কুড়ুল মাকে খুন করে ফেলার পরশু তার হাত থেকে ছাড়ছে না, কোনো রকমেই ছাড়ছে না। তখন শেষ পর্যন্ত তাকে শিব বললেন, বধূসরা তীর্থে গিয়ে স্নান করো, তবে তুমি এই পাপ মুক্ত হবে। আমি যখন পুরাণের ওই গল্পটা আমার মনে আছে আর মহাভারতের এই বৃত্তান্তটা পাচ্ছি, বধূসরা নদীর, ব্রহ্মা নিজে ওই নদীটির নাম দিচ্ছেন বধূসরা। এই দুটোকে যখন মেলাচ্ছি তখন না কোনো একটা মানবিক মূল্যবোধ আমাকে প্লাবিত করছে। ফলে বারবার তখন আমার নিজের যে সংকটময় জীবন, একটি খুব সাধারণ মেয়ে, সে সংসারও করছে, সে তার চাকরিও করছে, তার সত্ত্বেও তার মাথার ভেতরে আরো কিছু উপকার নড়ছে, আরো কিছু সে করতে চায়, সেটা না করেও সে কিছুদিন থাকতে পারছে না। এবং তার জন্য সংসারে, সমাজে প্রতিদিন যেসব দাম দিতে হয় সেগুলো তাকে দিতে হচ্ছে। সে কাউকে বোঝাতে পারে না যে শুধু বই পড়া আর কবিতা লেখার এত বেশি গুরুত্ব একটা মানুষের জীবনে থাকতে পারে, যে সে সমস্ত সংশয়, অবিশ্বাস সত্ত্বেও সে বারবার ওইখানে চলে যায়। এই জায়গাটার মধ্যে দিয়ে আশ্রয় খুঁজবার সময় কিন্তু মহাভারত আর পুরাণ আমাকে খুব আশ্রয় দিয়েছিল, বিশেষ করে উপাখ্যানগুলো, আর তার চেয়েও বেশি হচ্ছে শব্দ। সংস্কৃত সাহিত্যের যে শব্দবন্ধ, বিশেষ করে মহাভারতের,
মানে আমি তোকে বলছিলাম না একদিন যে গোটা গোটা শব্দ আমি তুলে আনছি মহাভারত থেকে। সন্নত পর্ব বান বলে একটা শব্দ আছে মহাভারতে। সন্নত পর্ব বান কি না, যখন বান বৃষ্টি করছে কোনো এক পক্ষ, একটা তীরের লেজের পিছনে অন্য তীরের মাথাটা লেগে আছে, মানে একটা কন্টিনিউয়াস ফ্লো চলছে আঘাতের। এই পুরো সন্নত পর্ব বান শব্দটা আমি কুরুক্ষেত্র পর্ব থেকে তুলে আনছি, কিন্তু আমার অস্তিত্বের জায়গায়, যেখানে আমি শব্দের সঙ্গেই থাকতে চাই, কিন্তু সমাজ সংসার সেটা মানতে চায় না। তারা চায় যে আমি একটা খোপের মধ্যে থাকি। তো সেই যে এই খোপের মধ্যে যে প্রহারটা প্রতি মুহূর্তে সহ্য করতে হয়, তার জন্য কিন্তু আমি ওই সন্নত পর্ববান শব্দটা তুলে আনছি। আমার নিজের মনের মধ্যে মহাভারতের ওই সমস্ত ভাবনাটা চলে আসছে, এবং আমি ভাবছি যে যদি কেউ এই কবিতাটা পড়ে, যদি সে মহাভারতের সঙ্গে ওটাকে রিলেট করতে পারে যে এই শব্দটা কোথা থেকে এসেছে, যে কত বেশি আঘাতের কথা বলা হচ্ছে। এই যে সাবিত্রী, নচিকেতা, যারা ক্রমাগত প্রতিষ্ঠানকে প্রশ্ন করে যাচ্ছে, মানে এই দুটি চরিত্র আমার এখনো খুব প্রিয়। আমি এখনো বলতে আমার খুব ভালো লাগে যে সাবিত্রীকে যমুনা তিতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত নে ভাই তোর বরকে তুই যা, জাস্ট এইটা বলে যম চলে গিয়েছিলেন। তো এই যে মৃত্যু, যাকে আলটিমেট অথরিটি বলে ধরা হয়, মানুষের ভালোবাসা তাকে কোয়েশ্চেন করছে। নচিকেতাও তাই, সাবিত্রীও তাই, এবং এরকম অনেক ছোট ছোট ক্যারেক্টার আছে এই পুরাণগুলোতে। এই যে আমার কবিতার একটা পৃথিবী তৈরি হয়ে উঠছিল, যার ভাষা একটু আলাদা, ঠিক আমার সমসময়ে যারা কবিতা লিখছেন তাদের থেকে আমার ভাষা একটু আলাদা, আমার কবিতার বইগুলোর নাম অল্প আলাদা, প্রত্নপ্রস্তরের গান, দীর্ঘ একতারা, মানে রবীন্দ্রনাথ আর সংস্কৃত সাহিত্য, অন্যান্য অনেক জিনিসের সঙ্গে এই দুটো আমার প্রকরণকে দখল করছে। উদ্দালক নামে ডাকো, উদ্দালক নামে ডাকো। হ্যাঁ, এইটা একটা প্রচন্ড জোর ধাক্কা খেলো হচ্ছে ওই 6 ডিসেম্বর। মানে আমার মনে হচ্ছে আমি একটা কবিতা তার 2-3 দিন আগে শুরু করে শেষ করতে পারিনি। 3-4টে লাইন বোধহয় লিখেছিলাম, তার মধ্যে একটা লাইন ছিল এরকম, আর আকাশ ভরে ঝুঁকে পড়ে আমার মুখ দেখছেন কালপুরুষ। কালপুরুষ তো আসলে কাল, ধ্বংসের দেবতা। রামায়ণের শেষে একবার মাত্র কালপুরুষের আমরা উল্লেখ পাই সমস্ত পুরাণে। কালপুরুষ আসেন রামকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমার কাজ এখানে নয়, তুমি আসলে অযোধ্যার রাজপুত্র রাম নও, তোমার রাবণ বধ করা কাজ ছিল, শেষ হয়ে গিয়েছে, এবার তোমার ফেরত যাওয়ার কথা। কিন্তু রামায়ণে কালপুরুষ আসেন লক্ষ্মণকে রাম বিসর্জন দেবেন তার হেতু হিসেবে, অর্থাৎ কালপুরুষ হচ্ছেন ধ্বংসের শুরু। তো তখনকার একটি ওই 34-35-36 বছরের মেয়ে, সে যখন ধ্বংসের মুখোমুখি হচ্ছে, তার তখন এই পংক্তিটাই মনে হচ্ছে, আকাশ ভরে ঝুঁকে পড়ে আমার মুখ দেখছেন কালপুরুষ। কিন্তু তার ঠিক পরের দিন কি তার পরের দিন অযোধ্যা মসজিদ, বাবরি মসজিদ, এই শখটা কাটিয়ে উঠে না আমি আর আমার কোনো পুরনো কবিতার দিকে তাকাতে পারছি না। আমার কবিতার পর কবিতায় আমার মনে হচ্ছে যে আমি যে ক্রমাগত রামায়ণ, মহাভারত, পুরাণ এইগুলোর শব্দ ব্যবহার করে চলেছি, যম, নচিকেতা, সরযু, কালপুরুষ, এইগুলো যে লিখে চলেছি, আমি কি তাহলে হিন্দু মৌলবাদী? তাহলে আমি কি, মানে এই যে দ্বিধাদীর্ণ হয়ে গেল যে ভারতবর্ষের চেহারা, আমি কি তার সংস্কৃতি বহন করে যাচ্ছিলাম? আমার কবিতার ভেতরে কোথাও একটা ছুরি ছিল যেটা বিযুক্ত করে দেয়। এই যন্ত্রণাটার জন্য আমার মনে আছে তখন আমি অন্তত 6-7 মাস বোধ হয় কিচ্ছু কবিতা লিখতে পারছিলাম না। তো শুধু লিখতে পারছিলাম না নয়, ভীষণ কষ্ট হচ্ছিল। যদিও তখন আমার একাধিক বন্ধু, মানে মুসলিম, পার্সি, এমনকি গুজরাটি বন্ধুরাও বলেছে, যারা একদম লালকৃষ্ণ আদওয়ানির দেশের লোক, বলেছে যে এরকমভাবে কেন ভাবছো? আরে গেরুয়া রং আমাদের সকলের প্রিয়, তো কি কোনো একটা রাজনৈতিক দলের ঝান্ডা গেরুয়া বলে আমরা আর গেরুয়া পোশাক পরবো না? আমি তো তাই জন্যই আরও বেশি গেরুয়া কামিজ পরবো যে আমি গুজরাটি, কিন্তু আমি ওই দলের লোক নই।
তো মহাভারত তো ভারতীয় হিসেবে তোমার একটা সাহিত্যের উত্তরাধিকার, তুমি এরকম কেন ভাবছো? সেটাকে তুমি মৌলবাদের সঙ্গে মেশাচ্ছ কেন? কিন্তু হয়তো একটা ক্ষত যখন হয়, সেখান থেকে আবার এই যে ধীরে ধীরে ফিরে আসা, এগুলোর ক্ষেত্রেও ওই ওই যাত্রা চলতে থাকা। এই চলতে চলতে যখন ভাগলপুর দাঙ্গার জায়গায় এসে পৌঁছই, ভাগলপুর দাঙ্গাটা আমরা পরশুদিন ভাগলপুর থেকে ফিরেছি। ভাগলপুরের যে 89 সালের দাঙ্গা, যেটা সাহিত্যিক এবং সাংবাদিক হিসেবে এই ভূমিকা মানে আমাদের দেশে আর কখনো কেউ পালন করেছেন কিনা জানি না। গৌরকিশোর ঘোষ একা একজন বন্ধুর চিঠি পেয়ে গিয়েছিলেন ভাগলপুরে, এবং তারপরে অন্তত 1 বছর ভাগলপুরটাকেই মানসিক আশ্রয় করে নিয়েছিলেন। বাকি জীবনটা, শেষ জীবনটা শুধু বোঝার চেষ্টা করে গিয়েছেন যে কোন জিনিস আছে যেটা মানুষকে, একজন গৃহস্থ সাধারণ মানুষকে হঠাৎ হননকারী করে তোলে। সে তার পড়শিকে আঘাত করে, খুন করে ফেলে, ধর্ষণ করে, আগুন লাগিয়ে দেয় ঘরে। কি করে এটা হয়? তার রসায়নটা কি? তো এই যাত্রায় গৌতা যাদের যাদের বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে গিয়েছিলেন, তার মধ্যে আমি ছিলাম। আমার সৌভাগ্যই হোক, দুর্ভাগ্যই হোক, কিন্তু এটা একটা দুর্লভ ভাগ্য। সেখানে গিয়ে ওই দাঙ্গার ঘটনাগুলোর সঙ্গে যুক্ত হওয়া, দেখা, কথা বলা, তার সঙ্গে একটা অদ্ভুত যোগাযোগ ঘটে। সেটা হচ্ছে, জানতাম না মাত্র 1 রাত্রির দূরত্বে কলকাতা থেকে 7 ঘন্টা দূরে হচ্ছে ভাগলপুর। আমরা দূরের থেকে দূরে আলাস্কায় কি হচ্ছে জানি, আমরা মালি দ্বীপপুঞ্জে কি হচ্ছে জানি, কিন্তু ভাগলপুরে 10 বছর ধরে একটা আন্দোলন চলছিল, এবং 11টা পরিবার মিলে শুরু করে 2.5 লক্ষ লোক সেই আন্দোলনে যোগ দিয়েছিল। গঙ্গার 40 মাইল জায়গার মধ্যে দুপাশের জেলেদের গ্রামগুলোকে খাজনা দিতে হতো আকবর শাহের আমল থেকে। এই আন্দোলনটা কেউ জানতাম না আমরা। আমি সেই 89-এর ভাগলপুরে গিয়ে ওই গঙ্গামুক্তি আন্দোলনের লোকেদের সঙ্গে আমার দেখা হলো। ওদের কাছ থেকে রূপকথার মতো এই আন্দোলনটার গল্প শুনলাম। তারপরে ধীরে ধীরে একটা সময় এমন দাঁড়ালো, তার পরবর্তী 3-4 বছর অন্য জায়গাতে কোথাও গেলেও, আচ্ছা তো আপ কিধার সে হ্যাঁ, আরে ইয়ে তো গঙ্গামুক্তি কি হ্যাঁ, এটা আমার পরিচয় হয়ে গেল। যারা পরিচয় দিচ্ছেন আমি চিনিও না তাদের সবাইকে, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরকম ধরনের, যাকে ওরা বলেন সংগোষ্ঠী, কনভেনশন হচ্ছে। তো আচ্ছা জয়াজি তো গঙ্গামুক্তি কি হ্যাঁ, এবার জয়াজি গঙ্গামুক্তি কি হ্যাঁ কি নেই এটা তো আলাদা প্রশ্ন, কিন্তু আমার কিন্তু লেখার মধ্যে এই মানুষগুলো ঢুকতে শুরু করলেন। ডকুমেন্টারি লেখা না, উপন্যাস লেখা, গল্প লেখা। কেননা আমি তাদেরকে ওই একই সঙ্গে যখন তাদের দেখছি, আন্দোলনটার সঙ্গে আছি, ওই যে অনেকজন ব্যক্তি মানুষ, তার মধ্যে ভালো আছে, মন্দ আছে, লোভ আছে, দ্বিচারিতা আছে, একটি মেয়ের একলা দাঁড়িয়ে লড়ার চেষ্টা করা আছে, একজন বৃদ্ধা যিনি সারা জীবন চেষ্টা করেছেন যে সরকারি কাজ যেন কেউ না করে, কেননা সরকারের গুলিতে তার স্বামী মারা গিয়েছিলেন যখন তিনি 10 মাসের গর্ভবতী। তিনি পুলিশের তাড়া থেকে জেলেদের নৌকায় লাফিয়ে পড়ে গর্ভপাত হয়ে সেই সন্তানকে নিয়ে বিহারে চলে গিয়েছিলেন। সেই ভদ্রমহিলাকে আমি দেখছি যে তাকে সবাই মা বলে, কিন্তু তিনি তার ছেলের সঙ্গে কথা বলেন না, কারণ তার ছেলে ফারাক্কায় চাকরি করে। এরা তো আমাকে বাধ্য করছে তখন লিখতে, যে আমাকে ওদের কথা লিখতেই হবে, না লিখলে আমি পরিত্রাণ পাচ্ছি না কোথাও। ওইখান থেকে ধীরে ধীরে আমি গদ্য লেখায় আসছি। আসানসোল শহর আমাকে লেখাচ্ছে, দেশভাগের মতো একটা ঘটনা। তার মধ্যে মধ্যে আস্তে আস্তে কিন্তু আবার এই হয়তো 2000, 2004, 2005 যেভাবে যেভাবে আমাদের ইতিহাস পাল্টাচ্ছে, আমার একটা প্রাচীন সভ্যতা, তার আমি এত ভেঙে চুরে যাওয়া চেহারা দেখছি। তার মধ্যে মধ্যেও অদ্ভুত অদ্ভুত মানুষদের সঙ্গে আলাপ হচ্ছে। আর ওই জল, সত্যি সত্যি মানে জল প্রায় আমার শিরার ভেতরে ঢুকে যাচ্ছে, এরকম হচ্ছে যে জলের সঙ্গে
জলের দিকে তাকালে আমি যেন তার ভাষা বুঝতে পারছি। শুধু নদীর না, নদীর, পুকুরের। প্রথম প্রথম দিকে কেমন হয়, সেই প্রেমে পড়লে যেমন হয় না যে সমস্ত সময় সেই কথাটাই ভাবছি, ভালো মন্দ হোক ভেবেই যাচ্ছি ভেবেই যাচ্ছি ভেবেই যাচ্ছি। তো প্রথম দিকে সেরকম হতো। আকাশে মেঘ দেখলেই ভয় লাগতো যে ইস এখন আবার বৃষ্টি এলো, এমনিতেই তো সব নদী জলে ভর্তি হয়ে গিয়েছে, আবার যদি বৃষ্টি হয় তাহলে আবার সব জল উঠছে, চারিদিকে বন্যা হয়ে যাবে। আচ্ছা বন্যা হলে এটা তো স্বাভাবিক বন্যা নয়, বাঁধের জন্য বন্যা হচ্ছে, তাহলে কি করে হবে? মানে আনন্দ হতো না কোনো জিনিসে, সব জিনিসে ভয় লাগতো, সব জিনিসে শুধু সমস্যার দিকটা দেখতে পেতাম। তারপরে যেমন আস্তে আস্তে প্রেমেরও সেই প্রবল যে প্যাশনের বন্যা, সেটা খানিকটা থিতিয়ে যায়, একটা সুস্থিতির জায়গায় আসে। সেটাও আস্তে আস্তে না আমার মনে হয় ওই আমার পরিপার্শ্ব, আমার আশপাশের মানুষরা, আমার জীবন, এই কিন্তু একটু একটু করে আমাকে আবার স্থিরতার জায়গাগুলো দিয়েছে। যখন আমি আবার গল্প লিখতে পেরেছি, আমি অনেক দেরি করে গল্প লিখেছি, মানে প্রায় বোধহয় প্রথম গল্প লিখছি বোধহয় 45-46 বছর বয়সে এসে। হ্যাঁ, কারণ ওই সময় তোমার তিনি বিদার থেকে আরম্ভ করে গল্পগুলো তুমি লিখছো। আমার এখনো মনে আছে আমার প্রথম গল্প হচ্ছে কালপরশুর ধারাবাহিক, মানে গল্পটা একদিন সারা রাত্রি ধরে বসে লিখে ফেললাম। আমি এটাও জানতাম না যে গল্পগুলো আগে অন্য কোনো পত্রিকায় ছাপতে দিয়ে তারপরে বই করতে হয়। প্রকাশকরা বই চাইছেন 92 সালে নাকি 91 সালে, 91 সালে। তারপরে অনেক প্রকাশকরা বই চাইছেন, এবার আমার কোনো গল্প তো নেই। আমি একটা দুটো গল্প যা লিখছি সেগুলো আমি সোজা একসঙ্গে করে বই করতে দিয়ে দিচ্ছি, কোনো পত্রিকা দিচ্ছি না, কারণ আমাকে কেউ বলেনি। আর আমি কলকাতা থেকে অনেকটা দূরে থাকি, আমার সেরকম কলকাতার বন্ধু বান্ধব নেই, আমাকে কেউ বলেনি যে এটা আগে পত্রিকায় দাও। এরকম ভাবেই লেখাগুলো বেরোচ্ছে। দাঁড়াও, এর মাঝখানে আবার একজন কিন্তু একদম উকি মারছেন, যার কথা তুমি সবসময় বলো আর কি। They say that stories are only for entertainment. Don't believe them. Stories are all we have. লেসলি সিল্কো আমাদের বলে বলে তুমি একদম ইয়ে করো। তুমি এই যে এন্টারটেনমেন্ট নয়, যে মানুষগুলোকে চারপাশে দেখছি, অনুপম মিশ্রকে দেখছো, এই যে পাড়ার পুকুর, গ্রামের পুকুর, গঙ্গামুক্তি আন্দোলন, তার সাথে গৌরকিশোর ঘোষের সাথে ঘুরছো, এত লোকজনের সাথে নিশ্চো, এবং নিজেই বলছো যে আসলেই গল্প তৈরি হয়ে উঠছে, মানুষ গল্প তৈরি করে দিচ্ছে, আসছে সামনে, এবং তারা তাদের গল্পগুলো বলছে। এই যে কিছু মানুষ এসে তোমার মধ্যেও যে প্রকৃতি চেতনাটা আমাদের সবার মধ্যেই থাকে, যে ভালোবাসাটা থাকে আর কি, সেটাকে উস্কে দিচ্ছেন, যার জন্য তুমি একটা বই লিখতে পারছো জলের নাম ভালোবাসা। এবং এইটা আমি কেন বারবার বলছি যে সবাইকে পড়ার জন্য, আমি বহুদিন পরে পড়লাম এই বইটা। সেটা হচ্ছে যে জয়াদি বলছেন এটা তীর্থযাত্রা আর কি, কোনো জলকে কেন্দ্র করে, কোনো নদী পথকে ধরে এগিয়ে যাওয়া আর কি, এবং যেতে যেতে সেই একটা নদী সভ্যতার উৎপত্তি, তার বিন্যাস, তার সংস্কৃতি, এবং তার সাথে মানুষের যে জীবনের ওঠা পড়া, সেইটা নিয়ে যে এগিয়ে চলা, এই যে ধারাবাহিকতাটা আর কি, এটা তো আসছে। ফলে কি যে তারপরে লেখা কতটা প্রভাবিত হয়ে যাচ্ছে জয়দি, সেইটা একটু বলো। মানে যে 90-এর দশকের গোড়ার দিকের, 70-এর দশকের গোড়ার দিকের লেখা, তারপরে 90-এর দশকের শেষ, 2000 সাল, যখন অনুপম মিশ্রের সাথে ঘুরে বেড়াচ্ছ, দেখছো, এবং আরো অনেক কিছুর সাথে জড়িয়ে পড়ছো আর কি, এই যে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়া, সেইটা লেখায় কিভাবে আসছে, বা সেটা কতটা সাহায্য করছে বা করছে না, বা বাধা সৃষ্টি করছে, সেটা জানতে চাইছি। না, এরকম মানে স্বাভাবিকভাবেই প্রায় চলে আসে। তো কারণ যখন আমরা একটা মানুষকে দেখি তখন তো তার পরিপার্শ্ব শুদ্ধই দেখি। মানে যখন আমি 2007 সালে 5, 6, 7 সালে বীরভূমের পাথর খাদানগুলো দেখছি, ওখানে তো গিয়েছি জল ধরে। ওরা বলেছেন যে হ্যাঁ, টাটা কাপের খসড়া লিখছি, ছোট গল্পগুলো লিখছি, ওই খাদের ধারে দুজন লিখছি। এইবারে তখন তো আমি তো ওই মানুষগুলোকে যে দেখতে পাচ্ছি, তাকে তো তার পরিপার্শ্ব শুদ্ধ দেখতে পাচ্ছি।
ওর কথাগুলো যদি আমি না বসাতে পারি ওর মুখে, তাহলে আমি লোকটাকে দেখতে পাই না। উপকথার জন্ম যখন দিয়েছি, আমি তোকে বলছিলাম না যে পান্নামুচি যে কোথা থেকে এসেছে আমি ঠিক জানি না, আমি সত্যি জানি না, কিন্তু ও নিজেই এসেছে। ও নিজের ওই জুতোর বাক্স, জুতো সারাবার সরঞ্জাম টরঞ্জাম নিয়ে একটা আধছেঁড়া সবুজ রঙের শার্ট পরে কোথাও থেকে পান্নামুচি চলে এসেছে, আমাকে জিজ্ঞেস করে আসেনি। আমি যেমন যেমন গল্পটা আসছে, ডামরি বলে একটা চরিত্র, সে কোথা থেকে এসেছে আমি জানি না, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি যে আদিবাসীদেরকে কারখানা শহর তৈরি করার জন্য যে আদিবাসীদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে, সেই আদিবাসীদেরকে তারা যেখানে চলে গিয়েছে বাহির পাড়ায়, সেখানে তাদের একটা অদ্ভুত মাদার ফিগার এই ডামরি। ডামরি বিরাট বড়, বিশাল চেহারা। ডামরি কোথা থেকে জন্মেছে, ডামরির বয়স কত, কেউ জানে না। কিন্তু যখন নকশাল ছেলেদের তাড়া করে গিয়ে পুলিশ ওই আদিবাসীদের 2-3 জনকে গুলি করে মেরে ফেলে, তারপরে সকাল হওয়ার আগে শেষ রাত্রে ডামরি এসে দাঁড়ায়, আর সেই গুলি খেয়ে মরে যাওয়া নকশাল এই আদিবাসী বুড়িকে তুলে নিয়ে যায়। তখন ওই আদিবাসীরা নিজেদের মধ্যে বলা বলি করে, ডামরিকে আসতে হবে, ও আমাদের মা বটে। এই ডামরি আবার অনেক পরে ফিরে আসে গাথা কাপড়ের খসড়ায় মাটিয়া নাম নিয়ে, যেটা মানে আমার নিজের পরে মনে হয়েছে ভাবতে গিয়ে যে হয়তো কোথাও আমি একটা প্রকৃতিকে ইনকার্নেট করি। মনে হয় যে ওই মাদার আর্থের যেন এরা চেহারা, আমি জানি না সত্যি কি না, কিন্তু এরা চলে আসে। তো এই ঘটনাগুলোর মধ্যে প্রকৃতি, আমরা বারবার শুনছিলাম এই কথাই, জলের মধ্যে মাছের মতো মিশে থাকো গ্রামে গিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই কথাটা যেখানে এসে পৌঁছতো সেটা হচ্ছে জনগণকে শিক্ষিত করতে হবে, যেটা এখনো আমাদের সবচেয়ে প্রিয় ফ্রেজ। যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে কেননা জনগণ জানেন না, জনগণকে সচেতন করতে হবে। কোনোদিন আমরা ভাবি না এই জায়গাটা থেকে যে আমি কে, আর এই জনগণ লোকগুলোই বা কারা। এই যে সমাজ বলে একটা এন্টিটি আছে, বড়, জটিল, বিশাল, একটা বিশাল ইতিহাস সম্পন্ন অস্তিত্ব, এর সঙ্গে আমার কি সম্পর্ক? এই জায়গাটা যে দেখতে প্রথম একটু একটু করে যখন এই জায়গাটা দেখতে শুরু করলাম, তখন না সৌন্দর্যের সংজ্ঞাটা ধীরে ধীরে পাল্টাতে শুরু করলো। তখন দেখতে পেলাম যে রাজস্থানের মতো জায়গায়, মানে আমাদের এখানে জলের কষ্টের গল্প আছে, পশ্চিম রাজস্থানে যেখানে বছরে 103 মিলিমিটার বৃষ্টি পড়ে না সব বছর, এটা আন্দাজ করা যাবে যে পুরুলিয়াতে আমরা তো জানি যে সবচেয়ে কম বৃষ্টি পড়ে বলে পুরুলিয়াকে খরা এলাকা বলা হয়, 1700 মিলিমিটার বৃষ্টি পড়ে পুরুলিয়ায়। সেখানে 103 মিলিমিটার বৃষ্টি বিয়ন্ড জয়সলমের, তাও সব বছর পড়ে না। সেখানে কখনো জলের অভাবে লোক মারা যায়নি। বিশাল বিশাল সরোবর আছে, 700 বছর 800 বছর বয়সের সরোবর আছে। এইগুলো কারা তৈরি করেছিল, এইগুলো কারা রক্ষণাবেক্ষণ করে? এর জল যে দূষিত হয় না, নষ্ট করা হয় না, কি করে সেটা সম্ভব হয়? আইন করে, পুলিশ বসিয়ে, ঘিরে, কাঁটা তার দিয়ে পুকুরের জল ব্যবহার করিবেন না কেউ বলেনি। সৌন্দর্যের এই জায়গাটাকে আমি একটু একটু করে দেখতে শিখেছি হয়তো গত 10, 15, 16 বছর ধরে। এই যে সমাজকে সমাজের জায়গা থেকে দেখবার চেষ্টা করা, যে আমি ওইটার অংশ, যেই এন্টিটি 5000 বছরের একটা কৃষি সভ্যতাকে ধরে রেখেছে। এখন আমার সমস্ত আগ্রহটা সেখানে যায় যে ওই সভ্যতাটার স্বরূপটা কি ছিল। আমরা তো কেবল রাজাদের গল্প পড়েছি, আমরা তো কেবল উপনিবেশবাদীদের লেখা আমার দেশের ইতিহাস পড়েছি, জাতিভেদ প্রথার অত্যাচারের কথা পড়েছি, কিন্তু শক্তির কথাটা তো আমাদেরকে কেউ বলেনি, আমরা নিজেরাও খুঁজিনি। 5000, 6000 বছর ধরে কতগুলো সংরক্ষণ যে আছে,
কি করে সম্ভব হয়েছে? আজকে যখন সারা পৃথিবী বলছে আদিবাসীদের কাছ থেকে পরিবেশ রক্ষার নিয়ম শিখতে হবে, তখন আমরা কেন চেষ্টা করিনি? সেইটা কি? ইন্দোনেশিয়া সার্টিফিকেট দিলে তবে আমি যাই এইটা জানতে যে ধান খেতে ধান আর মাছ একসঙ্গেই হয়। এর থেকে হাস্যকর তো কিছু হয় না। এই জায়গাটা থেকেই না ওই লেসলি সিল্কোর কথাটা আমার বারবার মনে পড়ে। লেসলি সিল্কো হচ্ছেন যে আমেরিকানদের আমরা ছোটবেলায় রেড ইন্ডিয়ান বলতাম, যারা আমেরিকার আদি বাসিন্দা, সেই ইন্ডিয়ান আমেরিকান। তার খুব কম লেখক বাকি আছেন, বাকিরা সবাই বাধ্য হয়েছেন আমেরিকার মেইন স্ট্রিমে ঢুকে যেতে। 5জন কি 6জন লেখক এখনো তারা ওই ইন্দো আমেরিকান আইডেন্টিটি নিয়ে লেখেন। লেসলি সিল্কো তাদের মধ্যে একজন। তার একটা অসাধারণ কথা আছে, স্টোরিজ আর অল উই হ্যাভ। আমার এখন খুব মনে হয়, মানে গত বেশ কয়েক দশক ধরে আমার মনে হয় যে আমার গল্পের মধ্যেই কিন্তু আসলে আমার সমাজের ইতিহাস ধরা আছে, আমার পরিবারের ইতিহাস ধরা আছে, আমার ব্যক্তিগত ইতিহাস ধরা আছে। মানে পরিবারের মধ্যে এরকম ধরনের গল্প আমরা শুনে বড় হয়েছি, খেতে বসে সবাই একসঙ্গে মিলে বা কোনো একটা উপলক্ষে, আরে তোর বাবার যে বড় পিসিমা ছিল তার যা কাণ্ড। কিংবা উল্টো দিকে আবার তোর যে ছোট ভাই দেখছিস না, ওর সঙ্গে তো আমার ঠাকুরদাদা খুব মুখের মিল, সেই ঠাকুরদাদা এই করতেন। আমরা কিন্তু এইটা শুনতে 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 আমার পরিবারের ইতিহাসটা একটু একটু করে জানতে পারছি। আমাকে চট করে বিশ্বাস করিয়ে দেওয়া যাচ্ছে না যে আমাদের লোকেরা সবাই অন্ধবিশ্বাসী, জাতিভেদে অন্য লোককে খুন করে ফেলার মতো ঘৃণা প্রচারক, অসম্ভব অসভ্য অশিক্ষিত ধরনের ছিল। অনেক দোষ ছিল সমাজে, এখনো আছে। কিন্তু তা হলেও একটা বাড়িতে খুব পুরনো সিন্দুক থাকলে আমরা কি করি? সেটাকে সব শুধু ধরে কি বাইরে ফেলে দিই, নাকি কোনো রকমে মিস্ত্রি ডাকিয়ে খুলে খুঁজে দেখি যে তার ভেতরে কি কি আছে? তার ভেতর থেকে প্রচুর সুন্দর সুন্দর দামি, খানিকটা জং ধরা, কলঙ্ক লেগে গেছে, আকবরী মোহর হয়তো পাওয়া যেতে পারে, দুটোর উপর সেফটি পিন পাওয়া যেতে পারে। আমি আমার গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে বারবার ওই জায়গাটাকে খুঁজতে চাই যেখানে আমার অস্তিত্বের সমর্থন আছে, আমার ইতিহাসের সমর্থন আছে, এবং যেটা আমাকে খুব দ্রুত ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কল্লোল বলছিল ওরা যে ফিল্মের কাজ করছে ইন্দুবালা নিয়ে, বলছিল যে কুমড়ো শাকের কাটতে হয় কেমন করে কুমড়ো শাক, এটা শেখাতে হচ্ছে ওয়ার্কশপ করে। বাড়িতে চিঠি আসছে, সেই চিঠির বয়ান কিরকম হবে এটা লিখে দিয়ে কপি করাতে হচ্ছে। অথচ এটা কতদিনের পুরনো ইতিহাস? চিঠি আসা 15 বছর, 10 বছর, কোথাও কোথাও হয়তো 5 বছর আগেও চিঠি যেত। কিংবা টেলিগ্রাম কেমন ছিল? হ্যাঁ, টেলিগ্রাম কেমন ছিল? সাধারণ করে শাড়ি পরা, মানে আমরা আমাদের মায়েদের যেরকম করে পড়তে দেখেছি, শেখাতে হচ্ছে ফ্যাশন ম্যাগাজিন দেখে। আমার জয়দি এখন মনে পড়ছে, ধরো যে এই যে উন্নয়ন যেরকম ভাবে বলা হচ্ছে আর কি, এই যে আমরা সবাই উন্নয়নের আর কি অংশীদার, আমাদের উন্নয়ন থেকে উন্নত থেকে আরো উন্নততর জায়গায় জীবনে পৌঁছানো, আমার নবজাগরণটাকে এখন এরকমই মনে হয়। একদম তাই, হ্যাঁ একদম। কিন্তু যদি আমাদের সময় অনেক কমে এসছে, আমরা প্রচুর, হ্যাঁ তাছাড়া এত বকেছি আমাদের মাথা ব্যথা করছে। আমার পুরো মাধ্যমিকের মতো প্রশ্ন ছিল, কারণ অনেক প্রশ্ন জানা হলো না। কিন্তু আমার মনে হয় যে আপনাদের যদি এবার কোনো প্রশ্ন থাকে জয় দিয়ে করতে পারেন, তাহলে আমরা অনুষ্ঠানটা শেষ করবো আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে আর কি। হ্যাঁ নিশ্চয়ই, আপনি এখানে আসতে পারেন। ক্যামেরাটা আছে, রেকর্ড করছে। দাঁড়ান আপনি দিচ্ছি, আমি যাচ্ছি। জয়াদি প্রথমেই বলছেন যে কোনো কঠিন প্রশ্ন করবেন না। আমি কোনো কঠিন প্রশ্ন করছি না। জয়াদি কথার সমর্থনে আমি আমার একটা দুটো অভিজ্ঞতার কথা একটাই বলবো, বলে সেটাকে জয়দিকে বলবো যে আপনার অভিজ্ঞতা দিয়ে সেটা মূল্যায়ন করুন। পুরুলিয়াতে আমার কিছুটা সময় কেটেছিল আর কি। তো সেখানে
মোরগ লড়াই, কারা লড়াই, এতে সেই মানুষদের যে আনন্দ, আমরা তথাকথিত শহুরে মানুষ যারা, তারা সেটাকে বুঝলাম না। উনি যেটা বলছিলেন, আমরা তথাকথিত কিছু উন্নয়নের ফ্রেম ভেবে নিয়ে, যে উন্নয়ন তোমার আনন্দ করতেও শেখায়, যে তুমি না এতে খুশি হবে, তুমি না এতে আনন্দিত হবে, তো এরকম কিছু বিষয় নিয়ে তাদের কাছে চাপিয়ে দেওয়া হলো। আমার যেটুকু অভিজ্ঞতা, তাতে আমি যেটুকু দেখলাম, সেটা হচ্ছে এই মোরগ লড়াই, কারা লড়াইটা খানিকটা থাকলো, ছৌ নাচটাও খানিকটা থাকলো, কিন্তু সিনথেসাইজার ঢুকে গেল। তো কোন বিষয়টাকে কিভাবে আমরা রাখতে পারি আমাদের পরম্পরা হিসেবে, যে পরম্পরাকে আমি উন্নত করতে পারি, তাহলে আমাদের কি করতে হবে, নাকি আমরা আগে থেকে ভেবে নেব যে এটা, এই চার কোণাটা হচ্ছে উন্নয়ন। যে রবি ঠাকুর বলেছিলেন যে যদি জানতাম যে আবহাওয়া দেখে, আকাশ দেখে একটা নৌকো ভাসালে কোথাও গিয়ে স্টক পাওয়া যাবে, পায়েস মিষ্টান্ন পাওয়া যাবে, তাহলে সেখানে আবহাওয়া দেখে থেকে নৌকো ভাসানো যায়। কিন্তু যখন নির্দিষ্ট কোনো কিছু নেই, তাহলে উন্নয়নের নাম করে আমি কি কাগজের নৌকো ভাসাবো? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। এবার জয়দীর কাছে প্রশ্নটা সেটাই, আমরাও কি সেই কাগজের নৌকো ভাসাবো, নাকি ওদের পরম্পরাটা ধরে রাখার জন্য আমাদের কোট আনকোট তথাকথিত শিক্ষিত সমাজ বা উন্নত সমাজ, তাদের কোনো দায়িত্ব থাকবে? নমস্কার। এটা না আমি মানে আমার অল্প বুদ্ধিতে মনে হয় যে ওই ভিক্ষে চাই না কুকুর ঠেকাও বলে একটা বাংলা প্রবাদ আছে না, যেই অঞ্চলের লোকেরা, মানে আমরা যদি বলি কোন কোন অঞ্চলের লোকেরা উন্নয়ন চেয়েছেন, বেশিরভাগ জায়গাতেই তো আমরা দেখি যে জবরদস্তি ভালোবাসবি না, মায়েরা ভালোবাসাবো বলে উন্নয়ন করা হয়। তাদের যদি জিজ্ঞেস করা হয় আর তাদের উপরে ছেড়ে দেওয়া হয়, আমাদের এই জীবনে এমনি এত ঝামেলা আছে, তারপরে আরো 4টি লোককে ডেকে এনে এখানটায় ঢুকিয়ে দেওয়া, আর তাদেরকে এটা শেখানো যে ওই মোরগ লড়াইটা তুমি যদি কলকাতায় করো তাহলে তুমি কিন্তু অনেক বেশি পয়সা পাবে। ছৌ নাচ তুমি চড়কের দিন করে কি করবে? অসাধারণ নাচ, কিন্তু এত শহরে আমরা দেখি না। তুমি চলো, আমরা এখানে দেখতে আসবো না, তুমি চলো রবীন্দ্র সদনে 2.5 ঘন্টায় ছৌ নাচ নেচে দেবে। আরে তোমরা সারা রাত নাচো, তাতে কি উপকার? আমার পাড়ার ক্লাবে নাচবে, 40 মিনিটে ছৌ নাচ নেচে দেবে, আমি পয়সা দেবো। এইবারে সেইটা সে করবে কি করবে না, তার থেকে আগে আমার মনে হয় আমি বলবো কি করবো। মানে আমার প্রতিদিন নতুন নতুন খাদ্য চাই, নতুন নতুন খাদ্য চাই। এই এত বিশ্বগ্রাসী ক্ষুধা আমাকে মেটাতেই হবে, এগুলা কে দিতে দিয়েছে? যাদের উন্নয়ন তারা ভাবুন, কিন্তু আমি এখন যেটা ভাবি সেটা হচ্ছে ওগুলো কি খায়, কি গায়ে মাখে, বিক্রি না করলেই বা কি হয়। 16,000 ধান ছিল ভারতবর্ষে। এইটা জানার থেকে না আমার অনেক দরকারি মনে হয় যে আমি কি ওই সুস্থ চাল যারা এত বছর, এত হাজার বছর ধরে খেয়েছে, সেই চালের জায়গাটায় সেই মাটিটাকে আবার ফেরত আনার রাস্তা করতে পারি, নাকি আমি অনেক বড় প্রবন্ধ লিখব ভারতবর্ষ এত কৃষিতে উন্নত ছিল, কিন্তু আমার দেশের মাটি যখন ধ্বংস করা হবে, আমার কৃষি ধ্বংস করা হবে, তখন আমি উন্নয়নের নামে চুপ করে থাকবো। আমি আমার জায়গা থেকে ওই অক্ষর মিস্ত্রি হিসেবে তাকেই ঠিক করেছি যে আমি তো আর কিছু করতে পারি না, আমি ক্রমাগত গল্প বলতে থাকবো, ছোটদের কাছে বড়দের কাছে গল্প বলতে থাকবো। কোনটা সভ্যতা, আমার কাছে কোনটা সভ্যতা? সভ্যতার সঙ্গে সৌন্দর্যের একটা সম্পর্ক আছে, সৌন্দর্যের সঙ্গে অবসরের একটা সম্পর্ক আছে। শুধুমাত্র কিছু জিনিস কিনে ঘর ভর্তি করব, মানুষ এই জন্য জন্মায়নি। মানুষ তার থেকে অনেক বড় কিছু করতে পারে। সে যে এই বিশাল পৃথিবীটার মধ্যে আছে,
সে যে এটার একটা অংশ, এইটা অনুভব করতে পারে। আমার যতটুকু সাধ্য আমার মনে হয় আমার লেখা দিয়ে আমি সেইটা 3টে পাঠককেও যদি, 3টে বাচ্চাকেও যদি আমি বোঝাতে পারি, আমি মনে করবো সেইটুকু আমার কাজ, তার বেশি আর কিছু না। একসময় ভাবতাম যে আমরা সমাজ বিপ্লব করে ফেলবো, সমস্ত সমাজ আমার পিছন পিছন আসবে। পরে দেখা গেল যে আমরা অনেক কিছু পাল্টেছি, কিন্তু আমার থেকে যে দুর্বল তার উপরে শক্তির আস্ফালন করা, এইটা ছাড়তে পারিনি। সে শুধু পুরুষ নারীর ক্ষেত্রে নয়, শুধু সংখ্যাগুরুত্বের ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে আমার প্রতিদিনের জীবনযাপনে আমার হাতে যতটুকু শক্তি তার থেকে একটুখানি বেশি আমি শোষণটা আমার থেকে যে নিচে আছে করবো। আমি এই সমাজটাকে আমার নিজের ব্যক্তিগত উঠোনে আমি প্রত্যাখ্যান করতে চাই। আমি ওই একসঙ্গে থাকার যে আনন্দ, সেই জায়গাটায় আবার ফিরে যেতে চাই, যেখানে একজন আদিবাসী অনেকক্ষণ ধরে বসে থেকে হয়তো একটা তার আর খানিকটা গতিপথ আবিষ্কার করতে পারেন। ধুলোটা এরকম করে হাতে করে উড়িয়ে বলতে পারেন যে না, এখন ঝড় আসবে না, মেঘ তো দেখাচ্ছে, চলে যা, বিকালে হবে। জাদু জানেন না, পৃথিবীর ভাষা বুঝতে পারেন। খুব ভালো লাগলো। সত্যি এত বকা করেছি না। আমার একটা কথা আছে, দরকার নেই, আমি দাঁড়িয়ে বলছি। সেটা হচ্ছে যে ওই শব্দের কথা বললে তুমি, সুনীতিবাবু খুব সুন্দর করে লিখেছেন তার সাংস্কৃতিক দিয়ে, যে শব্দ, একটাই শব্দ, যেমন ভালোবাসা শব্দটা এখন খুব ব্যবহার করি, একটা সময় নাকি ছিলই না এরকম, ভালোবাসা শব্দটা এরকম গুরুত্ব ছিল না। তো আমার প্রশ্নটা হচ্ছে দারিদ্র নিয়ে। দারিদ্র একটা খুব জটিল শব্দ আর কি। তো কাজ করতে করতে যেটা মনে হচ্ছে যে দারিদ্র শব্দটা, দারিদ্র একটা প্রজেক্ট, প্রথমত এটা মনে হচ্ছে আর কি, প্রকল্প। এবং আমি তোমার কাছে জানতে চাই যে প্রশ্নটা এই কারণেই করতে উঠলাম যে এখন যারা কাজ করছে আর কি, এখন কিছুটা দায়িত্ব তো নিতে হয়, মানে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পর, নাহলে পড়ছি কেন আর কি, আমার কাছে তো আর কোনো মূল্যই নেই ওই পড়াশোনাগুলোর, যদি না কোনো কাজে লাগতে পারি। এবার সেখানেই দারিদ্রকে না বুঝতে পারাটা কিন্তু একটা খুব জটিল বিষয়। মানে দারিদ্র মোচন করা মানে কি পড়াশোনা করে চাকরি করা, সবাই চাকরি করবে বা এগুলো, বা আমি গিয়ে একটা আদিবাসী ওখানে বলছে না যে ওরা খেতে পায় না, ওদের এটা করে দিতে হবে, যারা হান্টার গ্যাদারার তাদেরকে জোর করে চাষ শেখানোর চেষ্টা করেন, চাষ করে খেতে পাবে। মানে মোট কথা হচ্ছে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আর কি। মানে আমি যদি অ্যাজ এ অর্গানাইজার, একজন কর্মী হিসাবে দারিদ্র বিষয়টাকে বুঝতে না পারি, ওই শব্দটার তাৎপর্য অনুধাবন না করতে পারি, এবং সর্বোপরি এটা বুঝতে না পারি যে দারিদ্র বিষয়টাকে অনেক দিন ধরে খুব যত্ন করে গড়ে প্রচুর ইন্টেলেক্টকে দিয়ে টেনে নিয়ে চলে যাওয়া হচ্ছে যে এই কাজগুলো করলে দারিদ্র মোচন হয়ে যাবে, আসলে এটা কোনোদিন হবে না, বরং এটার ভিতর দিয়ে একটা দারিদ্র্যের একটা সুন্দর প্রসারমান ভবিষ্যৎ গড়ার চেষ্টা করা হচ্ছে, দারিদ্র যেন অনন্তকাল টিকে থাকে। এই জায়গা থেকে দুটো প্রশ্ন, দারিদ্র শব্দটাকে কিভাবে তুমি পাল্টে যেতে দেখলে, আর দারিদ্র নিয়ে তোমার কি বক্তব্য? তো কঠিন কঠিন কথা জিজ্ঞেস করিস কেন? প্রথমত তো এই শব্দটাকে পাল্টে যেতে অবশ্য আমি দেখেছি, সেটা আমার ছোটবেলার আর বড়বেলার অভিজ্ঞতা থেকে, সেইটুকুই আমি বলি। বাকি এর ভবিষ্যৎ যে কি সেটা দেখতেই পাচ্ছি, যত দিন যাচ্ছে তত বেশি বেশি লোক গরিব হয়ে যাচ্ছে। আমার খুব ছোটবেলার একটা অভিজ্ঞতা মনে পড়ে, নর্থ বেঙ্গলে আমরা তো শহরে বড় হয়েছি, ফলে সেই ছোটবেলায় কখনো গ্রাম ছড়ানো ধান ক্ষেত, লোকের বাড়িতে অনেক আম গাছ আছে, ধানের গোলা আছে, এইসব দেখিনি কখনো। তো নর্থ বেঙ্গলে একজনদের বাড়িতে আমাদের এক সম্পর্কিত কাকিমার সঙ্গে মা আর আমরা ছোট ভাই বোনরা গিয়েছি। তাদের বাড়িতে ওরকম গরু আছে, বিশাল খড়ের টাল আছে, আমরা তার উপরে উঠে নিচে ঝাঁপিয়ে টারজান সেজে হাতে পায়ে খড় দিয়ে কেটে একাকার কাণ্ড। তাদের বাড়িতে ঘানি আছে, সেই একটা বলদ ঘুরে ঘুরে ঘানিতে তেল ভাঙছে, শুনলাম যে ও সর্ষের তেল বানাচ্ছে। পুকুর আছে বড় বড়, মাছ খাওয়ালো বললে এগুলো পুকুরের মাছ। বেরিয়ে আসার সময় আমার কাকিমাকে মা একটা অদ্ভুত শব্দ বললেন, সেই শব্দটা না এখনো মনে রয়ে গিয়েছে। মা বললেন, দেখলি কি সম্পন্ন পরিবার, নুন আর কাপড় ছাড়া কিছু কিনতে হয় না। এই শব্দটা সেই 5-6 বছর বয়সে শুনেছিলাম। আর তার অনেক পরে 91-92 সালে এসে একটা শব্দ শুনলাম, আচ্ছা আপনি মাসে কত টাকার জিনিস কেনেন? এত সার্টেন অ্যামাউন্টের, এই টাকার নিচে জিনিস যে কেনে, যার ক্রয় ক্ষমতা ওই টাকার থেকে নিচে, সে দরিদ্র।
শব্দটাকে একেবারে সোজা উল্টে যেতে আমি বাস্তবে দেখলাম। তার অর্থনৈতিক মানে যে কি সেটা আমি বলতে পারবো না। স্বয়ংসম্পূর্ণ হওয়া বা স্বয়ংভর হওয়া, আর নিজেদের মধ্যে যার যা নেই সেটা সে ইন কাইন্ডস মিটিয়ে নিচ্ছে। মানে আমি তুলো তৈরি করছি, ও সুতো কেটে দিচ্ছে, আরেকজন লোহার যন্ত্রপাতি তৈরি করছে। এটা যতদূর সম্ভব, এটা ইউটোপিয়া নয়, এটা তো ছিল বছরের পর বছর। তো সেইটা হঠাৎ দারিদ্র বলে চিহ্নিত হলো। আর সব টিলিউ ড্রপ, জিনিস কিনতে কিনতে পড়ে মরে যাও, এইটাকে উন্নতির স্লোগান বলা হলো। ধারে জিনিস কেন, এবং কি আস্পর্ধা লিখে দেওয়া হলো দেওয়ালে যে তোমার মনুষ্য জন্মের চরম সার্থকতা হচ্ছে জিনিস কেন, আমার প্রোডাকশন কিনতে কিনতে তুমি মরে গেলেও কিছু যায় আসে। আর বাকিটা তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই পর্যন্ত এই যে সকলকে আলোচনা, নমস্কার। এটা থেকে বেরিয়ে আসতে আমাদের ভালো লাগছে না। আসলে এত সুন্দর বলছেন এবং কল্লোলবাবু যে সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, জয়াদি ঠিক তার, এই কদিন আমি খুব জয়া মিত্রের বইটইও পড়ছি, ঠিক সেই বই পড়ার মতো করে আমার মনে হচ্ছে ওনার কথাগুলো বেরিয়ে আসছে। গদ্য এত সুন্দর, এত সাবলীল, পড়বেন আপনারা। আর কল্লোলদা তো খুব সুন্দর, মানে আমরা চাই এরকম মানে আরো কয়েকটা সেশন হলে আমাদের তৃপ্তি হতে হবে। এরাও হয়তো প্রশ্ন করলো, বাবু প্রশ্ন করে এতে কিন্তু শেষ করতে হবে, কারণ 6টায় আমাদের হল। এই সময়টা আমরা অড সময় পেয়েছিলাম, আমরা সচরাচর 6টার পরে শুরু করি, কিন্তু এই হল পাওয়া নিয়ে আবার জয়াদির সময় নিয়ে সেই জন্য আমরা 4টেতেই শুরু করেছিলাম। তো আমাদের শুরু করতে একটু দেরি হয়েছে। জলের নাম ভালোবাসা, এই বইটির কথা উঠলো। সেই বইটি আর ভূমধ্য সাগর, দীর্ঘদিন ধরে জয়া মিত্র সেই বইটির সম্পাদনা করেন, প্রায় 25 বছরের বেশি মনে হয়। ভূমধ্য সাগর সম্মান পেয়েছেন, পাশেই বসে আছেন কল্লোল লাহিড়ী। এই সবগুলো মিলিয়ে জলের নাম ভালোবাসা এবং ভূমধ্য সাগর বইটি আজকে যারা আছেন সবার হাতে তুলে দেওয়া হবে। আপনারা চাইলে জয়াদিদাকে সই করে দেবেন, যদি তার সময় হয় অন্তপক্ষে কিছু সিগনেচার অন্তর করে দেবেন নিশ্চয়ই। পেছনে রাখা আছে, আমাদের পূর্ব পশ্চিমের সদস্যরা সবার হাতে তুলে দেবে। আপনারা পড়ুন। আমরা চাই আবার একটা জয়াদিকে নিয়ে প্রোগ্রাম খুব শীঘ্র করব, তার সময় বুঝে, এবং কল্লোলবাবুকে দরকার, কারণ তিনি যে মানে অনেকটা এটা অনেকটা ধরতে পারলেন না, বোঝা গেল, কারণ অনেকটা সময় দরকার ছিল। আর জয়াদির সঙ্গে মানে যে কেমিস্ট্রিটা দরকার সেটা আপনাদের দুজনের মধ্যে মানে অনেকটাই আপনাকে দিয়ে এটাকে করালে আরো ভালো। আবার যদি করি আপনাকে দিয়েই করাবো। সবাই যে এসেছেন সবাইকে ধন্যবাদ। আমার একটা কথা মনে পড়ছে, আজকে সৌমিত্র মিত্র আমাদের যে পূর্ব পশ্চিমের প্রেসিডেন্ট, তিনি নেই। জয়াদি দীর্ঘদিন পরিচিত। হন্যমান প্রথম যখন বেরোয় সেটা হচ্ছে বিনোদন বিচিত্রা, তার সঙ্গে সৌমিত্র মিত্র মালবিকা মিত্র জড়িয়েছে। জলের নাম ভালোবাসা, জলের নাম ভালোবাসা বইটি প্রকাশ হয়েছিল বিনোদন বিচিত্র, যেটা মালবিকা মিত্র আমাদের দলের সেক্রেটারি, তিনি পরিচালনা করতেন। তো তারা আজ নেই, কিন্তু আজকেই উনি শেয়ার করছিলেন কথাগুলো, যে তুমি বলো এই স্মৃতিটা, যে আজকে আবার এই প্রভাবেদার ফাউন্ডেশনের অ্যাডভাইজারও তিনি, মানে বাংলার সেকশনটা তিনি সৌমিত্র মিত্র দেখেন, তারই আয়োজনে এই উদ্যোগ। তাকে আমরা আজ মিস করলাম। হ্যাঁ নিশ্চয়ই, তারা থাকাকালীন আমরা আর একটা জয়াদিকে নিয়ে প্রোগ্রাম করব। অবশ্যই অবশ্যই, হ্যাঁ সেগুলো থাকবে, আরো কিছু প্রশ্ন তৈরি হয়ে যাবে। কল্লোলবাবুর সম্বন্ধেও আমাদের অনেক শুনবো আর কি, সেই ফাঁকে ফাঁকে। সময়টা বেশি দরকার। হ্যাঁ জয়াদি তো গদ্য কবিতার মতো এত সুন্দর। পড়ছি, কবিতার নাম রঞ্জন। রঞ্জন, একটি শব্দ ফুটে ওঠে তোমার আঙুলে, নিমেষে দূরত্ব সব আলো হয়ে যায়। অন্ধকারে আমার ললাট সিথি বেনি স্পর্শ করে রক্তিম রঞ্জন গুচ্ছ, চন্দন খঞ্জনাগুলি নেচে ওঠে রক্তের ভিতর। তুলে লাহ নীরব বিনাখানি বলতে, তবু দেখো দু হাতের পাতা কেন এত পেরেকের চিহ্নে গাঁথা থাকে।
পোড়া কাঠ দীর্ণ হাঁটু রাস্তার ধুলোয় ভেঙে পড়ে। সমস্ত শরীর এফড় ওফড় করে মাটিতে মিশেছে বজ্রপাত। ভস্মপুতুল তাকে জানতেও পারেনি। কথা বলো, অন্ধকার ভরে দিয়ে কথা বলো। ভরা বর্ষার দিনে আমরা আবার বালক বালিকা হব। আমরা আবার অস্থির অক্ষর সব কোঁচড়ে কুড়িয়ে মাঝখানে ঘাস জমি রেখে 3 বুড়ি নদী যেইখানে গোল হয়ে ঘুরে যায়। 2 হাত 10 আঙুল সুপল্লবে মঞ্জরিত করে দাও। রঞ্জন, রঞ্জন। মাইকটাকে বন্ধ করতে লেখার কারণ ওকে নিয়ে যাবো ফিল্মে কাজ করতে হয়, তাহলে আমাকে পড়াশোনা করে আমি করে চলে যাচ্ছি। আমার আমরা যারা আমাদের অনেক পরীক্ষা কাউকে বলতে হবে আমার সাথে যোগাযোগ করবো, বইয়ে করে দেবো। নিয়ে মেল আইডি পাঠিয়ে দেবো, যে কোনো একজনের মেল আইডি আমি পাঠিয়ে দেবো, যে আমি লিস্ট করে দেবো বইয়ে, যে বইগুলো। অবশ্যই অবশ্যই ব্যবস্থা